শুভ সন্ধ্যা সকলকে। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আজকের প্রথম ওরিয়েন্টেশন আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জেনেছো যে গুচ্ছ পদ্ধতি পরীক্ষাতে বিভাগ পরিবর্তন সহ যে কোনো ইউনিট ওয়াইজ বা যে কোনো অনুষদ ওয়াইজ পরীক্ষার জন্য গুচ্ছতে একটি নির্দিষ্ট মানবন্টন ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে, যে আইসিটি থেকে সবার জন্যই ম্যান্ডেটরি 25 মার্কস সবার জন্য ম্যান্ডেটরি থাকছে। সো এই জন্যই আমরা তোমাদের কথা চিন্তা করে আমাদের 25 মার্কস আইসিটির যে প্রোগ্রাম সেটা আজ থেকে শুরু করছি। তো সর্বপ্রথম একটু সবাইকে বলবো যে সবাই অ্যাড হয়ে যাও আমাদের সাথে, কারণ তোমাদের সবার অংশগ্রহণই আসলে আমাদের কাছে কাম্য, এবং আমি চাই যে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করুক এবং আমাদের যে সুবিধাগুলো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পাক। তো সবাই একটু দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং তোমার পরিচিত সকলকে মেনশন করে জানিয়ে দাও যে আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর আইসিটি লাইভ ক্লাসটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবাই একটু সুন্দর মতো সবাইকে মেনশন করো, ইনভাইট করো, করে সবাইকে আমন্ত্রণ জানাও। তো কেমন আছো সবাই, একটু জানার বিষয় যে সবাই কেমন আছে। আমার ছোট ভাই বোন, আমার স্টুডেন্টরা সবাই আসলে কেমন আছে সেটা আসলে জানার বিষয়। কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ সবাই আমাকে? ওকে, হ্যাঁ, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সবাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকতে হয় তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম সেট করতে হয়। তোমাদের কথা চিন্তা করেই কিন্তু অনেক কিছু আমাদের করতে হয়। সো সবসময় ভালো থাকতে হয় আমাদেরকে, এটা একটা ব্যাপার। আর সবাই দ্রুত যোগ হয়ে যাও আমাদের সাথে, সবাই সংযুক্ত হও। একটি দিক নির্দেশনা ক্লাসের মাধ্যমে আজকের ওরিয়েন্টেশনটা শুরু করব, দেন নেক্সট টাইম থেকে আরো ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব, এবং চাইবো যে সবাই ক্লাসে থেকে ক্লাসগুলো করুক। এবং যেহেতু গুচ্ছ পদ্ধতিতে ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কি হতে যাচ্ছে, সো এই বিষয়টা নিয়ে সবারই একটু হেডেক থাকা উচিত যে গুচ্ছ পদ্ধতিতে যে প্রায় 30টি বিশ্ববিদ্যালয় যে গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে, সেখানে আসলে কোন ব্যবস্থাপনার মাধ্যমে কি হচ্ছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন, সেই বিষয়টি ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। আমি গতদিন লাইভে এসে সবাইকে ক্লিয়ারলি বলছি যে আসলে ব্যাপারগুলো আসলে কি হতে যাচ্ছে বা কি ধরনের ব্যাপারগুলো আসলে হবে তোমাদের জন্য, আগামীতে কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে বা গুচ্ছ সিলেবাস, সেটা আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমাদের জন্য। তো সেই সেন্স থেকে যেহেতু গুচ্ছ পদ্ধতিতে আইসিটি ম্যান্ডেটরি করা হয়েছে 25 মার্কস সবার জন্য, সো আমি মনে করি যেহেতু সবার জন্য এটা ম্যান্ডেটরি, সে যে ইউনিটেরই হোক, যে বিভাগেরই হোক, বিজ্ঞান, মানবিক অর ব্যবসায় অনুষদ, তার জন্য কিন্তু এই আইসিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুচ্ছতে সবাই তো আসলে ঢাকা, জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বা রাজশাহীতে সবাই অ্যাডমিট হতে পারবে না, কারণ আসন সংখ্যা আর স্টুডেন্ট সংখ্যা তো আসলে এক না, তাই না? এটা একটা হিসাব যে আসন সংখ্যা আর স্টুডেন্ট সংখ্যা এক নয়। তাহলে কি করতে হবে আমাদের সবাইকে করতে হবে এটাই, যে আমরা নিজের জায়গা থেকে নিজেকে প্রিপেয়ার্ড করে রাখবো এমন ভাবে যে আমি আগামীতে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হব, এটা আমাদের লক্ষ্যমাত্রা হওয়া উচিত। আর সেই সেন্সের জায়গা থেকেই আমি মনে করি যে আইসিটি বিষয়টাকে সবাই একটু ভালোভাবে নিবে এবং খুব ভালোভাবে ক্লাসটি কভার করার চেষ্টা করবে, যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে আইসিটি কোর্সটা শেষ করা যায়। আর একটা ঘোষণা, সেটা হলো যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা মোস্ট প্রবাবলি তোমার হলো ফেব্রুয়ারির মাঝামাঝি, সো সময় কিন্তু বেশি নাই, মাত্র 2 মাস সময়। সো এর মধ্যে তোমাকে এই 25 মার্কসের যে সিলেবাস মানবন্টন, সেই জায়গাটা কিন্তু কভার করতে হবে, কারণ কভার না করতে পারলে খুবই ঝামেলা হয়ে যাবে। কারণ আইসিটি বিষয়টি নিয়ে আমরা যত যত কথাই বলি না কেন, আমরা যতই পড়ি বা যত যাই করি, আইসিটি বিষয়টা নিয়ে আমাদের অনেক বেশি জানার আছে, অনেক কিছু বোঝারও আছে। সো আমরা দেখছি যে অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। সো ঠিক আছে, আমরা এখন ক্লাসে ফিরে যাব, ক্লাস স্কেডিউল অনুযায়ী যে কি কি পড়াশোনা আমাদের করতে হবে, কি কি ধরনের স্টাডি বা স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত, সবকিছুই থাকতে হবে। এটাই আসলে মেন হিসাব, যে সবই থাকবে আমাদের সাথে।
যে আইসিটি যেহেতু ম্যান্ডেটরি করা হয়েছে, সো এগুলো আমরা পড়বো। সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং সবাইকে মেনশন ও শেয়ার করে জানাও। আর আমাদের সাথে তোমরা যারা আসো স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, আমাদের যে পরিবার স্বপ্নপূরণ, একটা ফ্রি প্ল্যাটফর্ম তোমরা এখানে পাচ্ছ। সেখানে তোমরা অনেক ভালো সুবিধা পাচ্ছ কিনা সেটা আমি জানি না, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু করতেছি এখন পর্যন্ত আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু করতেছি যে কি করা উচিত, কি করা লাগবে। এবং আমি জানি আমার এই ছোট ভাই বোনেরা আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে অনেক ভালো কিছু পাবে, এবং এই বিশ্বাসটুকু আমি রাখি যে সবাই পাবে। কারণ আমার এই প্ল্যাটফর্ম, আমার এই স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি, আমি এর আগেও বলেছি, অনেকবার একই কথাই বলি যে আমার এই প্ল্যাটফর্ম থেকে যখন আমি দেখবো আমার কোনো একটা স্টুডেন্ট, আমার কোনো একটা ছোট ভাই বোন একটা ভালো জায়গায় যাচ্ছে বা গেছে, তার জন্য আমার যে নিজের কতটুকু গর্ববোধ হবে সেটা কিন্তু আমি খুব ভালো জানি। তো সর্বপ্রথম ক্লাস শুরু হওয়ার আগে আমি একটু কথা বলে নিই। আমি জানি যে তোমরা সবাই অনেক আগ্রহের সাথে আইসিটি ক্লাসের জন্য আসো, কিন্তু তার পূর্বে আমি একটু বলি যে ভালো মানের প্রস্তুতির জন্য কিন্তু ভালো মানের শিক্ষক এবং ভালো মানের বই খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা সবাই জানো যে ভালো মানের বই খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের শিক্ষকের সাথে পাশাপাশি। কারণ প্রস্তুতিটা আরো বেশি জোরালো হয় ভালো মানের বইয়ের মাধ্যমে, এটা আমরা সবাই বিলিভ করি। তো আমাদের যে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়, এখানে আমার লেখা বই আছে এবং অন্যান্য রাইটারের বই আছে, সেগুলো আমি তোমাদেরকে প্রথমে একটু বলে নিব যে এগুলো পাশে রাখো, ইনশাল্লাহ গুছাতে ভালো কিছু করতে পারবে। আমাদের একটি বই আছে সাধারণ জ্ঞানের জন্য, জিকে পাওয়ার, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রামের জন্য খুবই কার্যকরী, এবং এই বইটির রাইটার আমি নিজে। সো আশা করি এই বইটি অনেক ভালো হবে। এছাড়াও আমাদের পাওয়ার সিরিজের বাংলা পাওয়ার, এটা তোমরা ইতিমধ্যে যারা নিয়েছো তারা বুঝতে পারছো যে কি ধরনের বই এটা। তারপরে দেখো ব্যাকরণ সহজলভ্য করার জন্য, একবারে সহজে ব্যাকরণটা বোঝার জন্য ব্যাকরণ পাঠ, খুবই ভালো একটা বই। এটার রাইটারও আমি নিজেই, এবং খুব ভালো মানের একটা বই হয়েছে এটা, 4500 এমসিকিউ সংযোজনের মাধ্যমে। তারপরে আমাদের স্পেশালি জাহাঙ্গীরনগরের ফোকাস রাখার জন্য আইকিউ সলিউশন, জাহাঙ্গীরনগরকে বেস করে, এগুলো সবই মানবিক বিভাগের জন্য। তারপর আছে ইউনিক অ্যাডমিশন ভোকাবুলারি, এটা পড়লে তোমার ভোকাবুলারি রিলেটেড যে ধরনের প্রশ্ন হবে সবকিছুই কভার হয়ে যাবে খুব সহজে। সো আমি যেটা মনে করি যে তোমরা ভালো মানের একজন শিক্ষকের পাশাপাশি ভালো মানের ক্লাসের পাশাপাশি এই বইগুলো সাথে রাখবে। আর যারা কমার্সের আছো, ব্যবসায় শিক্ষা অনুষদের, তারা এই যে দেখো আমাদের পাওয়ার বিজনেস স্টাডিজ, এই বইটি, এক বইয়ের মধ্যেই তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই দুইটি বিষয় পাবে। এই একটি বই, এবং আইসিটি পাওয়ার, আমাদের একটি বই আইসিটি পাওয়ার খুব শীঘ্রই বাজারে আসতেছে, 2 দিনের মধ্যেই ওইটিও খুব শীঘ্রই আসবে, এবং তোমরা খুব ভালো ফল পাবে ওইটা পড়ে। আর আমাদের বিজ্ঞান বিভাগের ইতিমধ্যে 2টা বই বাজারে চলে এসেছে, বায়োলজি পাওয়ার ও কেমিস্ট্রি পাওয়ার। তো এই বইগুলো সাথে রাখো। আর আমরা তো আসি তোমাদের সব ধরনের সুবিধা দেওয়ার জন্য। তো আশা করি যে সব মিলায়ে একটা ভালো কিছুই হতে যাচ্ছে, ভালো কিছু হবে। এবং তোমরা যদি একটা ভালো মানের বই সাথে রাখো, আমি যেটা মনে করি যে ভালো মানের বই সবসময় ভালো মানের কিছুই বয়ে নিয়ে আসে। আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, এখন নেওয়ার দায়িত্ব তো তোমাদের। এটা কিন্তু হিসাব যে আমরা চেষ্টায় আছি ভালো কিছুই দেওয়ার জন্য, কিন্তু নেওয়ার দায়িত্ব কাদের? নেওয়ার দায়িত্ব সম্পূর্ণই তোমাদের। কারণ তোমাদের জন্যই আমাদের সব প্রোগ্রাম, তোমাদের জন্যই আমরা সবকিছু রেডি করছি। এখন সেই জিনিসটা নিতে হবে কাদের? তোমাদের নিজেদেরকে নিতে হবে। সো এটাই কিন্তু আসলে টু দ্য পয়েন্টে এটাই ব্যাপার, যে ভালো মানের শিক্ষক, ভালো মানের বই এবং ভালো মানের গাইডেন্স এনাফ। আর সেই সাথে তোমাকে কি করতে হবে? একটা রুটিন ফলো করতে হবে। ডেইলি রুটিন বেসিসে তোমাকে একটা রুটিন তৈরি করে সুন্দর মতো প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। এটা আমি বারবার বলি সকল স্টুডেন্টদেরকে। আমার যারা খুব ক্লোজ স্টুডেন্ট বা আমার কোচিং এর স্টুডেন্ট ছিল, সবাইকে এর আগেও আমি বলতাম যে সবাই কি করবে, একটা নির্দিষ্ট রুটিনে নিজের পড়াশোনা, নিজের ডেইলি বেসিসে কি কি করবে, কোন কোন সাবজেক্টগুলোকে তোমার ফোকাসে রাখতে হবে, সেগুলো সবই রেখে তোমাকে কি করতে হবে, খুব ভালো মানের একটা স্টাডি প্ল্যান তৈরি করে পড়তে হবে, এবং সাফল্যের চূড়ায় তুমিই পৌঁছাবে। এটাই কিন্তু সত্য কথা, যে তুমি যত বেশি হার্ডওয়ার্ক করবে, যত বেশি ঘাম ঝরাবে, তত বেশি তোমার সাফল্যমণ্ডিত হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। আর পৃথিবীতে কখনো কোনো পরিশ্রমী মানুষ অসফল হয়নি, ব্যর্থ হয়নি, যে এই পথে আমি নেমেছি, অ্যাডমিশন রিলেটেড ব্যাপারে আমি নেমেছি, এর শেষ আমি দেখে ছাড়বো। এটাই হওয়া উচিত আমাদের প্ল্যান। যাই হোক, অনেক কথা আমি বললাম, এখন আমি ক্লাসে ফিরে আসবো। আইসিটি রিলেটেড অনেক ভীতি আমি জানি আমাদের মধ্যে আছে। হ্যাঁ, আমি ভালো আছি ভাইয়া, তোমরা সবাই কেমন আছো?
আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে এটা একটু জানিয়ে দিও, আমি পরে এগুলো দেখে নিব যে আমার ছোট ভাই বোনেরা, আমার স্টুডেন্টরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছে। তো সবাই একটু আমাকে জানাও যে কে কোথা থেকে যুক্ত হয়েছে সর্বপ্রথম। আমি একটু কমেন্টগুলো দেখি, আমার কোন কোন ছোট ভাই বোনগুলো ক্লাসে আছে সবগুলো একটু দেখি। আমার ভালো লাগে এগুলো, যে আমার কে কে আছে আমার সাথে সেগুলো একটু জানার জন্য, বোঝার জন্য দেখতে হয়। কে কোথা থেকে আছে একটু কমেন্টগুলো দেখি আমি। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ইসমাইল রনি, তাফসিয়া জান্নাত, ওয়াহিদা সুলতানা কোচি, এমডি শাকিল, নাইমুল ইসলাম, ইলিনা ইভান মনি, আহসান হাবিব নাজমুল, অ্যাঞ্জেল ফ্লাই, জুবাইর হোসেন ফয়সাল, এমডি ইমরান আলী। আর আইসিটির জন্য ভালো করার জন্য স্বনির্ভর একটা বই হলো আমাদের পাওয়ার সিরিজের আইসিটি পাওয়ার। আমি নিজে ওখানে কাজ করছি, এছাড়াও আমাদের আরো বিশেষজ্ঞ টিম আছে যারা এই আইসিটি বিষয়ে অনেক বেশি আপডেটেড, বেশি বোঝেন, তারা কাজ করতেছে। সো এটা অনেক বেশি ভালো কিছু হবে বলে আশা করি আমি। তো যাই হোক, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সবাই যুক্ত হও, সবাই ক্লাসে ফিরে আসো, আমরা একটা ভালো ক্লাস তোমাদের জন্য দিই, এটাই আমার সবসময় চাওয়া থাকে। আর ইতিমধ্যে আমি আমার যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমার সকল স্টুডেন্টদের অনেক ভালো, আমি নক পেয়েছি যে হ্যাঁ তারা আমার ক্লাসে অনেক সন্তুষ্ট। তো আজকেও চেষ্টা করবো একটা ভালো ক্লাস এখানে রিপ্রেজেন্ট করার জন্য, যেটাতে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং সেটাতে অনেক বেশি ফলপ্রসূতা আসবে। সো চলে যাই ক্লাসে, সবাই এখন ক্লাসে মনোযোগ হবো আমরা, হ্যাঁ মনোযোগী হব ক্লাসে। ওকে, আমরা আসি আইসিটি। প্রথমে আমাদেরকে যে বিষয়টি না জানলেই নয়, যে বিষয়টি জানতেই হবে। যেহেতু আইসিটি বলা হয়েছে 25 মার্কস, তাহলে আইসিটি স্ট্যান্ড ফর, আইসিটির মিনিং কি? এই যে আইসিটি একটা সংক্ষিপ্ত কথা, যে আইসিটি, তা আইসিটি স্ট্যান্ড ফর কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসিটি? পরীক্ষা থেকে আসতে পারে না, যেহেতু 25 মার্কস। সিলেবাসটা আহামরি যে খুব বড় তা কিন্তু না, 6টা চ্যাপ্টার, খুব বেশি আলোচনা তাও না, কিন্তু সবগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ইমাজিন করে কোনো কিছু আমরা পড়বো না, যা পড়বো খুব ভালোভাবে পড়বো। তো প্রথমে আমি জানবো যে আইসিটি স্ট্যান্ড ফর, আইসিটি কি, আইসিটি দ্বারা কি বোঝায়। তো আইসিটি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে কি তোমাদের জানা আছে? আমি জানি যে তোমরা এটা বিষয় সম্পর্কে জানো, কারণ তোমরা ইতিমধ্যেই নবম দশম শ্রেণী ও একাদশ দ্বাদশ শ্রেণীতে এই বিষয়টি খুব ভালোভাবে পড়েছো। যে আইসিটি মিনিং কি? ইনফরমেশন and communication technology। তো এই হলো ব্যাপার, যে আইসিটি স্ট্যান্ড ফর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। মানে কি দাঁড়ায়? যে আইসিটি মেইনলি বেস করে তোমার হলো কমিউনিকেশন আর ইনফরমেশন বেসমেন্টের উপর টেকনোলজির ব্যবহারকে কেন্দ্র করে। তো এখন আমি যেটা না জানলেই নয়, আমাদেরকে জানতে হবে, সেটা হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। তো এখন এই বিষয়টি আমি এখন জানবো ফার্স্ট অফ অল যে আইসিটি ডেফিনেশনটা কি। এই ওয়ার্ডগুলোর মধ্যেই কিন্তু আইসিটির ডেফিনেশনগুলো লুকায়িত। যে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি মানে কি? প্রোভাইড ইনফরমেশন, আইসিটি প্রোভাইড ইনফরমেশন ফর কমিউনিকেশন। বুঝতে পারছো? যে আইসিটি প্রোভাইড ইনফরমেশন ফর কমিউনিকেশন থ্রো বা উইদিন টেকনোলজিস। মানে খুব ব্যাপারটা খুবই সহজ, যে আইসিটি প্রোভাইড ইনফরমেশন ফর কমিউনিকেশন থ্রু অর উইদিন টেকনোলজি। যে আইসিটি তথ্য এবং তথ্যের মাধ্যমে সাহায্য করে কমিউনিকেশন ব্যবস্থাকে প্রযুক্তিগত ব্যবহারের দিকে ফিরিয়ে আনার জন্য। এবং এই প্রযুক্তিগত ব্যবহারে কিন্তু আমরা খুব সহজে পৌঁছাইতে পারি বিভিন্ন একটা সমস্যার সমাধান করার জন্য বা কোনো একটা সেবা গ্রহণের জন্য। এই যে ব্যাপারগুলো কিন্তু থাকে। তো আইসিটি বিষয়টা আমাদের এইগুলো প্রাথমিক যেহেতু জানা উচিত, না জানলেই নয়। সেটা আমাদের আসলে কখনোই কি করা যাবে না, ঢিলামি করলে কি হবে সেটা সম্পর্কে তোমার যে জ্ঞান লাভের ইচ্ছা সেটা সবসময় হায়ার লেভেলে রাখতে হবে। তো আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি যে ব্যাপারটি, সেখানে ইনফরমেশন কমিউনিকেশন আর টেকনোলজিতে কোন কোন বিষয়গুলো আমাদেরকে হেল্প করবে বা কোন কোন বিষয়ের মাধ্যমে আমাদের এই আধুনিক তথ্য প্রযুক্তিগুলো আজকের এই অবস্থানে ফিরে এসছে, তার মধ্যে প্রধান একটা ব্যাপার
যে আমাদের পুরো আইসিটি কেন্দ্রিক একটা ব্যাপার, সেটা হলো কি কম্পিউটার। কি কম্পিউটার। কম্পিউটার থেকে খুবই ইজিলি তিনটা প্রশ্ন মনে রাখা সহজ, এবং সেই তিনটা প্রশ্ন পরীক্ষাতে যে কোনো একটা আসবে। এটা মাস্ট যে তোমরা লিখে রাখো যে লিমন স্যার বলছে যে কম্পিউটার থেকে তিনটা জিনিস না জানলেই নয়, সেই তিনটা পড়তে হবে, আর সেই তিনটা থেকে একটা প্রশ্ন আসবেই মাস্ট। সেটা হলো সেই তিন জনক, যে আইসিটির জনক, কম্পিউটারের জনক। তো কম্পিউটারের জনক ফার্স্ট অফ অল আমরা জানবো ফাদার অফ কম্পিউটার। কম্পিউটারের জনক, আমি জানি যে সবাই জানে কম্পিউটারের জনক কে। সবাই একটু কমেন্টে জানাও আমাকে যে কম্পিউটারের জনক কে। খুবই সহজ একটা প্রশ্ন এটা। এবং এই যে তিনজন জনক আছে কম্পিউটারের, আমি আস্তে আস্তে সবগুলো নামই এখানে নিয়ে আসবো, এবং এই তিনটার মধ্যে একটা প্রশ্ন মাস্ট, এটা লিখে রাখতে পারো যে আমি বলেছি, এটা একটা দলিল স্বরূপ যে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই, কোনো মিস হবে না, একবারেই কোনো মিস নাই, যে কম্পিউটারের জনক কে। তারপরে আমরা জানবো মডার্ন কম্পিউটারের জনককে। কি মডার্ন বা আধুনিক কম্পিউটারের জনককে। আধুনিক কম্পিউটারের জনককে। আর একটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে যে মাইক্রো কম্পিউটারের জনককে। মাইক্রো। এই তিনটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আমি বারবার বলতেছি, বারবার পয়েন্ট টু বি নোটেড, যে বারবার এটা বলতেছি যে জনক থেকে একটা প্রশ্ন আসবেই, কোনো মিস হবে না। মাইক্রো কম্পিউটারের জনক। তো এই যে তিনটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন মাস্ট। সো সবাই একটু কাইন্ডলি আমাকে জানাই দাও, যারা যারা জানো, আমি সবাইটা জানতে চাই। হ্যাঁ, সবাই আমাকে অলরেডি মেসেজ করা, কমেন্ট করা শুরু করছে যে ভাইয়া এটা হবে, এটা হবে চার্লস ব্যাবেজ। ওকে ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল রানা, স্বপ্নিল শাপলা, নাহিদা আক্তার। তিনটি প্রশ্ন এবং এখান থেকে একটি মার্কস কমন পাওয়ার একবারেই নিশ্চয়তা। কারণ আমি ইতিমধ্যে এর পূর্বেও বিভিন্ন ক্লাসে বলেছি যে সব সময় যেই বিষয়টি পড়বে সেই বিষয়টি যে জনক, সেই জনকটি মাথায় রাখতে হবে। আর এখানে কম্পিউটারের জনক প্রাথমিক পর্যায়ে একজন ছিলেন, তারপরে আধুনিক কম্পিউটারের একজন, এবং মাইক্রো কম্পিউটারের আর একজন। এই যে তিনজনের নাম ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে। তো কম্পিউটারের জনক, তোমরা অনেকেই আমাকে অ্যান্সার করেছো কম্পিউটারের জনক, এবং তোমরা সেটা সবাই খুব ভালো করে জানো, স্যার চার্লস ব্যাবেজ। স্যার চার্লস ব্যাবেজ হলেন কম্পিউটারের জনক। এখন এই বিষয়টি যদি স্কিপ করে প্রশ্ন করতাম মনে করে যে মডার্ন কম্পিউটার বা আধুনিক কম্পিউটারের জনককে, তাহলে আমাদেরকে জানতে হবে জন ভন নিউম্যান। কি জন ভন নিউম্যান। তাহলে আমাদের মডার্ন কম্পিউটার বা আধুনিক কম্পিউটারের জনককে জন ভন নিউম্যান। খুবই সহজ একটা ব্যাপার। আর আরেকটা যে বিষয় সেটা হলো মাইক্রো কম্পিউটারের জনককে। ইনি হলেন এইচ আলবার্ট রবার্ট। মনে থাকবে সবার, এই তিনটি নাম কখনো ভোলা যাবে না। আইসিটিতে ভালো করতে হলে প্রাথমিকভাবে শর্ত হলো জনকগুলো প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সেগুলো কি কি। কম্পিউটারের জনক হলেন স্যার চার্লস ব্যাবেজ, মডার্ন বা আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান, দেন মাইক্রো কম্পিউটারের জনক হলেন এইচ আলবার্ট রবার্ট। তো এই যে তিনটি নাম, এই তিনটি নাম আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যদি ভালো কিছু করতে হয়, কারণ এখান থেকে একটা মার্কস কমনের খুব ভালো নিশ্চয়তা থাকে। তো এই তিনটি নাম সবাই একটু নোট ডাউন করবে। যারা জানো তারা তো আসলে অনেক এক্সপার্ট, বাট যারা না জানো সেটা একটু নোট ডাউন করা উচিত। এখন আমরা একটু ফিরে আসি যে কম্পিউটার প্রাথমিক পর্যায়ে যখন হইলো তখন যে জনক চার্লস ব্যাবেজ, তো এই চার্লস ব্যাবেজের সময় কম্পিউটারের আকার ছিল একরকম। দেন মডার্ন কম্পিউটারের সময় জন ভন নিউম্যান, তখন আকারটা ছিল আরেক ধরনের। দেন মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হলো বর্তমানে আমরা যেটা ব্যবহার করি, মাইক্রো কম্পিউটার যেটা আমরা ব্যবহার করি পিসি হিসাবে, ল্যাপটপ, পিসি, নোটপ্যাড, এই যে এই ব্যাপারগুলো, নোটপ্যাড, পিসি, ল্যাপটপ, এগুলো হলো আমাদের মাইক্রো কম্পিউটার। এবং বর্তমানে কিন্তু আমরা পিসির তুলনায় বেশি ব্যবহার করি কি নোটপ্যাড এবং ল্যাপটপ, এই ধরনের কম্পিউটার গুলা। কারণ এগুলো হলো বহনযোগ্য, সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায়, সাথে করে
নেওয়া যায় বা অফিসিয়াল কাজগুলো এখান থেকে করা যায়। সো এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এই তিনটা বিষয় আপনি ভুলবে না, এটাই আমার চাওয়া থাকবে। আমি তোমাদের কমেন্টস গুলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ অনেকেই কমেন্টস করতেছো, আমাকে খুব ভালো লাগছে যে হ্যাঁ তোমরা আমার সাথে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের মাধ্যমে ক্লাস করতেছো, এবং খুব ভালো ব্যাপারটা যে তোমরা আসো, তোমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্লাসগুলো চালাচ্ছ, এবং এটাই আসলে আমার কাছে সব থেকে বড় পাওয়া। দেন যে বিষয়টি না জানলেই নয়, কম্পিউটার সম্পর্কিত একটা ব্যাপার, যেই ব্যাপারটি পরীক্ষাতে আসার মতো, আসবেও, বলতে পারি যে আসবেও, সেটা হলো প্রথম কম্পিউটার প্রোগ্রামের নাম কি। প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কি? তোমরা কি জানো এটা, যে ফার্স্ট প্রোগ্রামার অফ কম্পিউটার? কে ছিলেন প্রথম কম্পিউটারের প্রোগ্রামার? আমি তোমাদেরকে কোনো অপশন দিতে চাই না, যে ফার্স্ট প্রোগ্রামার অফ কম্পিউটার, কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কে ছিলেন, বা কম্পিউটারের প্রোগ্রামিং সিস্টেমে প্রথম প্রোগ্রাম সেট করেন কে, এই নামটি কি তোমরা জানো? আমি তোমাদের কমেন্টস গুলো দেখি। আচ্ছা, ব্লার হয়ে গেছে, আমি ঠিক করার ব্যবস্থা করতেছি, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখন কি ঠিক আছে? আশা করি এখন আর ব্লার হবে না। তো আমার প্রশ্নটি হলো যে তোমরা একটু দেখো, হ্যাঁ ঝাপসা ঠিক হয়ে যাবে, ঝাপসা ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ ঠিক হয়ে গেছে অলরেডি। তো আমার প্রশ্নটি ছিল এটি যে ফার্স্ট প্রোগ্রামার অফ কম্পিউটার, যে কম্পিউটারের প্রথম প্রোগ্রামার বলা হয় কাকে, প্রথম প্রোগ্রামার বলা হয় কাকে? তোমরা অনেকেই অ্যান্সারটি করেছো। তিনি ছিলেন, তার নাম ছিলেন লেডি অগাস্টা। কি নাম ছিল? লেডি অগাস্টা। এই নামটিও কেউ ভুলবে না কখনো, কারণ এই একটা জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসলে এই একটি প্রশ্নই হবে, যে লেডি অগাস্টা ল্যাভলেস। কি? লেডি অগাস্টা ল্যাভলেস। তো যদি এখান থেকে এই কম্পিউটার প্রোগ্রাম থেকে, যে কম্পিউটার প্রোগ্রামে প্রথম কার অবদান আছে বা কে সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন, তাহলে লেডি অগাস্টা ল্যাভলেস। এই জিনিসটা কেউ ভুলবে না, কারণ এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, সেই একটা প্রশ্ন হবে এই রিলেটেড, যে ফার্স্ট প্রোগ্রামার অফ কম্পিউটার অর কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কে ছিলেন? লেডি অগাস্টা ল্যাভলেস। আর এনার আরেকটি পরিচয় আছে, ইনি হলেন ব্রিটিশ নাগরিক। কি? ব্রিটিশ নাগরিক। এটা হতে পারে পরীক্ষাতে প্রশ্ন, যে লেডি অগাস্টা কোন দেশের নাগরিক ছিলেন? ব্রিটিশ নাগরিক। আর আরেকটা বড় পরিচয় হলেন ইনি আমাদের যে ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের লর্ড বাইরন। নাম শুনেছো তোমরা? লর্ড বাইরন। লর্ড বাইরনের কন্যা, বুঝতে পারছো? ইনি হলেন লর্ড বাইরনের কন্যা। তো দেখো, একটার সাথে আরেকটার ইতিহাস চলে আসলো কথা প্রসঙ্গে, এই জন্য জানিয়ে দিলাম, কারণ এই প্রশ্নটা হতেও পারে পরীক্ষাতে, যে লেডি অগাস্টা কোন দেশের নাগরিক ছিলেন? ব্রিটিশ নাগরিক। কারণ লর্ড বাইরনের বাড়িও ছিল ব্রিটিশ, তো লেডি অগাস্টা তারই মেয়ে, এজন্য তার বাড়িও ব্রিটিশ বা ইউকেতে অর ইউনাইটেড কিংডমে। তো ফার্স্ট প্রোগ্রামার অফ কম্পিউটার বা কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কে ছিলেন? লেডি অগাস্টা ল্যাভলেস। দেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তিনি লর্ড বাইরনের কন্যা। এতটুকু আমরা জাস্ট নোট ডাউন করে রাখবো, ঠিক আছে? এখন আমরা ফিরে আসি কম্পিউটারের ইতিহাসে। কি কি বিষয় আমরা আজকে পড়বো সেগুলো আমরা এখন একটু জাস্ট টাইটেল বেজে দেখি। প্রথমে আমরা যেটা না জানলেই নয়, সেটা জানবো কম্পিউটারের ইতিহাস। কি জানবো? হিস্ট্রি অফ কম্পিউটার বা কম্পিউটারের ইতিহাস। কম্পিউটারের ইতিহাসটা আমরা জানবো। দেন কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের প্রকারভেদ। তারপরে আমরা জানবো যে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম গুলো আছে, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে। অপারেটিং সিস্টেম, এগুলো একটু সবাই একটু কাইন্ডলি নোট ডাউন করো, তোমাদেরই কাজে লাগবে। তারপরে আমাদের দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে আইসিটির ব্যবহার,
আর এছাড়াও আরো অনেক সিলেবাস আমাদের থাকবে, সেগুলো আমরা ধীরে ধীরে করব। এরপর আমরা জানবো বাংলাদেশের কম্পিউটারের ইতিহাস, বাংলাদেশের কম্পিউটারের ব্যবহার, সবই আমরা জানবো, কিন্তু সেটা ধীরে ধীরে সবই জানবো। তো আজকে আমরা জাস্ট কম্পিউটার সম্পর্কিত বিষয়টি জেনে কম্পিউটারের ইতিহাস এটা জানবো, তারপরে জানবো অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, সবকিছুই জানার বিষয়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এখন কি আর ইয়ে আছে তোমাদের, ঝাপসা মনে হয়? ভাইয়া আপুরা একটু জানাও আমাকে যে এখনো কি ঝাপসা আছে না ক্লিয়ার আছে। এখন তো আমি দেখতে পাচ্ছি যে সবই ঠিক আছে আপু, তোমাদের হয়তো সাময়িক সময়ের জন্য যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছো একটু নেট সমস্যা হইতে পারে, কিন্তু আমি কিন্তু ঠিকই ক্লিয়ারটাই দেখতে পাচ্ছি। সো আমি যেটা মনে করি যে মনে হয় না এই ঝামেলাটাও থাকবে, যতটুকু ঝামেলা আছে খুব সহজেই দেখবে এই ঝামেলাটিও চলে যাবে। তো একটু কাইন্ডলি সবাই কষ্ট করে হলেও ঝাপসা হলে তখন আমাকে জানালে আমি সাথে সাথে দেখবো, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা জানবো কম্পিউটারের ইতিহাস বা হিস্ট্রি অফ কম্পিউটার, যে আজকের এই কম্পিউটার কোথা থেকে কোথায় আসলো, তাই না? প্রথমে কম্পিউটারের পূর্ণ রূপটা আমাদেরকে জানতে হবে। কম্পিউটার, এটা যদি আমরা ভাঙি তাহলে কি আসে? কম্পিউট। এবং এই জিনিসটিও কিন্তু পরীক্ষাতে আসার মতো, যে কম্পিউট, কম্পিউট শব্দটি কোন ভাষাভাষীর শব্দ, এটা কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসতে পারে, যেহেতু এটা কম্পিউটার রিলেটেড। সো এটা কিন্তু আসতে পারে যে কম্পিউট শব্দটি বা কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে বা কোন ভাষা থেকে এর উৎপত্তি। আর কম্পিউট শব্দটি হলো গ্রিক। কোন ভাষা? গ্রিক ভাষা। গ্রিক ভাষা থেকে কম্পিউট ভাষাটির উৎপত্তি, এবং এই কম্পিউটের অর্থ হলো গণনা। মনে থাকবে সবার যে কম্পিউটার অর্থ হলো গণনা। তাহলে কম্পিউটারের মানে কি? গণনাকারী যন্ত্র। এটা সবাই জানো, আমি জানি যে এটা তোমরা সবাই জানো, কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হতে হবে যে কম্পিউট শব্দটি এসেছে গ্রিক ভাষাভাষীর শব্দ থেকে। দেন প্রাথমিক পর্যায়ে কম্পিউটারটা কি ছিল আসলে? গণনাকারী যন্ত্র, এবং সেটাকে বলা হতো কি? অ্যাবাকাস। কি বলা হতো? অ্যাবাকাস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে এটা নিয়ে, যে কম্পিউটারের প্রাথমিক রূপ কি ছিল। কারণ যেহেতু 25টি প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু অনেক, 25টি প্রশ্ন খুঁজে নিয়ে আসা, 25টি প্রশ্ন থেকে এই যে 4টি আমাদের তোমাদের জন্য সেট করছি, কম্পিউটার ইতিহাস, কম্পিউটার প্রকারভেদ, অপারেটিং সিস্টেম, দৈনন্দিন জীবনে আইসিটির ব্যবহার, এখান থেকে মিনিমাম 7 থেকে 8টি প্রশ্ন কমন পাবে। কারণ কম্পিউটার রিলেটেড প্রশ্ন থাকতেই হবে, মাস্ট। সেটা কম্পিউটারের উৎপত্তি, ইতিহাস বা এর জনক, এগুলো রিলেটেড প্রশ্ন মাস্ট থাকবেই। ধরেই নাও যে এখান থেকে প্রশ্ন হচ্ছে, এবং যা কিছু পড়াচ্ছি এগুলো থেকেই প্রশ্ন পাবে। অ্যাবাকাস, এই অ্যাবাকাসটা ছিল মেইনলি গণনা করার জন্য একটা যন্ত্র বিশেষ, যেটা দেখতে অনেকটা কেমন ছিল? এটা অ্যাবাকাস এখনো আছে সংরক্ষিত, বিভিন্ন এই ধরনের একটা যন্ত্র ছিল অ্যাবাকাস, যে এই ধরনের একটা সাফলিং ব্যাপার, যেখান থেকে নোট ডাউন করে, কি ডাউন করে, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা নিয়ে অ্যাবাকাসের গঠন প্রণালী হতো। কিন্তু এখন কথা হলো, যদি প্রশ্ন হয়ে যায় সাপোজ অ্যাবাকাসের উৎপত্তি কত সালে, সাপোজ হইতেই পারে, আমরা তো আর প্রশ্নকর্তা বা প্রশ্নকর্তার মনে কি আছে সেটা আমরা জানবো না, আমরা জানবো ফুল ইনফরমেশন, ঠিক আছে? যে অ্যাবাকাস কত খ্রিস্টপূর্বে এর উৎপত্তি হয়। এখন এই প্রশ্নটি কি তোমরা অ্যান্সার জানো যে অ্যাবাকাসের উৎপত্তি কত সালে? আমি তোমাদের এখানে অপশন দিয়ে দিই। 2000 এডি, 3000 বিডি, 3200 বিডি, আর একটা অপশন দিলাম 2200 এডি। তো এই এডি আর বিডির মিনিং তো তোমরা জানো, আফটার ডেথ আর বিফোর ডেথ, মানে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ, তাই না? তো এই বিষয়টা আমি জানি তোমরা খুব ভালো করেই জানো। তো আমার এখন প্রশ্ন হলো অ্যাবাকাস শব্দটি বা অ্যাবাকাস ব্যবহার বা অ্যাবাকাসের যে প্রণালী বা অ্যাবাকাসের যে ব্যবহার সেটি কত সাল থেকে শুরু হয়, বা অ্যাবাকাস কত সাল থেকে কাজ করা শুরু করে। সো এই বিষয়টি এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, অ্যাবাকাস রিলেটেড, যে অ্যাবাকাস কত সাল থেকে এই অ্যাবাকাস পদ্ধতি চালু হয়েছে, বা গণনা পদ্ধতিতে অ্যাবাকাস বিষয়টি কখন এসছে। সবাই একটু জানাও, জানলে দ্রুত দ্রুত জানিয়ে দাও। অ্যাবাকাস ব্যাপারটি সর্বপ্রথম চালু হয় 3000 বিডি খ্রিস্টপূর্বে। 3000 খ্রিস্টপূর্বে
অ্যাবাকাস কথাটির প্রচলন হয় এবং অ্যাবাকাসের উৎপত্তি হয়। আর এই উৎপত্তিটা হয় বা এই অ্যাবাকাসের সন্ধান পাওয়া যায় কোথায়? অ্যাবাকাসের সন্ধান পাওয়া যায় কোন সভ্যতায়? ব্যাবিলন সভ্যতায়, ব্যাবিলনীয় সভ্যতায়। ব্যাবিলনীয় সভ্যতার একটি অংশ ছিল এই অ্যাবাকাস। সো আমরা কিন্তু খুব সহজেই এর ধারা বিবরণী আমরা পেয়ে যাচ্ছি যে কম্পিউটার শব্দটি বা কম্পিউটার ব্যাপারটি এসেছে অ্যাবাকাস থেকে, এবং সেই অ্যাবাকাসের উৎপত্তি হলো ব্যাবিলনীয় থেকে, এবং এটি হলো 3000 খ্রিস্টপূর্বাব্দ বা 3000 অব্দে। তো এই যে ব্যাপারটা, এইগুলো একটু নোট ডাউন করে নাও, কারণ এখান থেকেই হবে তোমার আগামী দিনের প্রশ্ন। বুঝতে পারছো সবাই? তো আজকের এই কম্পিউটার, আজকে যে মিনি কম্পিউটারে আমরা নিয়ে বসে আছি, তাই না? একটা ল্যাপটপ, কত ইজি একটা ব্যাপার যে একটা ল্যাপটপ এখন আমরা খুব সহজে কি করতে পারি, নিয়ে ব্যবহার করতে পারতেছি, গেম সবই করতে পারছি, গেমিং সিস্টেম সবই আছে, তাই না আমাদের ল্যাপটপে? আমরা এটা খুব অ্যাজ ইউজুয়াল ভাবে ব্যবহার করছি। কিন্তু একটা সময় কম্পিউটার ছিল আমার সমান বড়, বুঝতে পারছো? যে আমার সমান বড় বা এই একটা বোর্ডের সমান অনেক বড় একটা কম্পিউটার, যেটা 15-20 জন মানুষ ধরে উঁচু করতে পারতো না। দেন আমরা আসবো কম্পিউটারের প্রকার ভেদে। প্রকার ভেদ রিলেটেড ব্যাপারটা খুবই সহজ, যে গঠন ও প্রকৃতি অনুসারে কম্পিউটার হলো 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এবং সেগুলো খুবই সহজ: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো হাইব্রিড, মানে এই দুইটার সংমিশ্রণ, হাইব্রিড কম্পিউটার। এই যে প্রকারভেদ, এটা হলো গঠন ও প্রকৃতি অনুসারে। কি? গঠন ও প্রকৃতি অনুসারে। এভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে যে সরাসরি উল্লেখ করা থাকবে যে গঠন ও প্রকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার। মনে থাকবে সবার? এই ধরনের প্রশ্ন যখন হবে তখন তোমরা রেডি, তোমরা কিন্তু অ্যান্সারের জন্য রেডি। খুব সহজে তোমরা অ্যান্সার গুলো করতে পারবে যে গঠন ও প্রকৃতি অনুসারে কম্পিউটার 3 প্রকার: অ্যানালগ, ডিজিটাল এবং আরেকটি হলো হাইব্রিড কম্পিউটার। মনে থাকবে সবার? আশা করি যে সবার মনে থাকবে। কেন মনে থাকবে না? মনে থাকা উচিত। আইসিটির জন্য বই ভালো হবে যেটি, সেটা হলো আইসিটি পাওয়ার। ঠিক আছে? এটা হলো এখন পর্যন্ত বাজারের শ্রেষ্ঠ একটি বই, আইসিটি পাওয়ার। তোমরা খুব শীঘ্রই মার্কেটে পেয়ে যাবে বইটি, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, খুব সহজেই বইটি হাতে পেয়ে যাবে। তো গঠন প্রকৃতি অনুসারে কম্পিউটার, এটা আমরা জানবো জাস্ট, কারণ এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের হবে। এখন যে বিষয়টি না জানলেই নয়, যে কম্পিউটারের কিছু ব্যাপার আছে যে আমরা জানি যে আমরা বর্তমানে কম্পিউটারে কি করি, ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামিং এর কাজগুলো করে থাকি। তো এখান থেকে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসবে, যে কোনো একটা আসবেই, যে সর্বপ্রথম পৃথিবীতে প্রথম, তোমাদের কাছে প্রশ্ন এটি, পৃথিবীতে প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয়, যারা যারা জানো খুব শীঘ্রই শীঘ্রই কমেন্ট বক্সে জানিয়ে দাও, ইন্টারনেট ব্যবহার শুরু হয় কত সালে? আমি তোমাদেরকে অপশন দিয়ে দিই: 1 1966, 2 1969, 3 দিলাম 1967 এবং 4 1867। তো এটা হলো আমার তোমাদের কাছে প্রশ্ন, যে পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয় কখন? কারণ কম্পিউটার রিলেটেড বর্তমান প্রোগ্রামিং বা বিভিন্ন ধরনের ডাটাবেস প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম সবকিছুর সাথে কিন্তু ইন্টারনেট ব্যাপারটি সংযুক্ত। কারণ কম্পিউটারের প্রোগ্রামিং গুলো সেট করা হয় মূলত ইন্টারনেট ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে, যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন যেটা টেকনোলজির মাধ্যমে হয়ে থাকে, সেই টেকনোলজিতে সব থেকে বড় সহায়ক ব্যবস্থাপনা সেটা হলো ইন্টারনেট ব্যবস্থাপনা। এবং এই ইন্টারনেট ব্যাপারটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হবে। সো এখানে আমি মনে করি যে তোমাদের উচিত এই বিষয়গুলো জানা, কনসার্ন হওয়া উচিত। কারণ এই বিষয়গুলোতে যত বেশি কনসার্ন হতে পারবে তোমাদের জন্য তত বেশি ভালো কিছু অপেক্ষা করতেছে বলে আমি মনে করি। যে যত বেশি কনসার্ন হতে পারবে তত বেশি ব্যাপারগুলো ভালো। কারণ আর তোমরা, আমি খুব ভালো করেই জানি এগুলো বিষয় এর আগেও পড়েছো, কিন্তু
এর যে গঠনমূলক ব্যাপার, যে দিক নির্দেশনা তোমাদের প্রয়োজন, সেগুলো কিন্তু নাই। কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আইডিয়া জেনারেট করতে হবে। আর সেজন্যই তো আমরা তোমাদের সাথে সবসময় ছিলাম, আসি, থাকবো। এটা নিয়ে ওরিড হবার মতো কিছু নাই। তো আমাকে সবাই উত্তরগুলো করছে, আমি একটু উত্তরগুলো দেখি, যে সবার উত্তরের ব্যাপারগুলো, যে পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয় কত সালে। এই একটি প্রশ্ন ইন্টারনেট রিলেটেড, আর একটা প্রশ্ন, এর মধ্যে কিন্তু প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুবই বেশি, এবং থাকবে, পরীক্ষাতে প্রশ্ন থাকবে, এটা সত্য। বেশিরভাগই সঠিক উত্তর দিছে, বেশিরভাগই আবার কি সবগুলোই যে আসলে সঠিক উত্তর দিচ্ছে তা কিন্তু না। তবে অনেকের উত্তর আমি পেয়েছি এর মধ্যে। তাদের নামগুলো দেখি: ইস্তেক আহমেদ রকি, স্বর্ণা আক্তার, গল্পের গুরু, দিলশান সরকার, এম নদী, শাহ সাব্বির রহমান, জেসি জাহান। এছাড়াও আরো অনেকে আমাকে উত্তর করতেছে: কামরুল ইসলাম, মমতা ইসলাম মহুয়া, সাদিয়া জাহান মিম, বিবেক বর্মা। আচ্ছা, যাই হোক, আমি এখন আমার কথায় ফিরে আসি। আরো অনেকেই আমার সাথে যুক্ত, মানে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে। যে দেখো, পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার চালু হয় 1969 সালে। খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়টি যে জানো সে তো খুব ভালো, যে না জানো কাইন্ডলি একটু খাতাতে নোট করে নিবে। বুঝতে পারছো সবাই? যে যে জানো সে তো আসলে অনেক ভালোভাবে জানো, আর যে না জানো নোট ডাউন করবে, কারণ এই প্রশ্ন কিন্তু মাস্ট আসতেই হবে, কোনো মিস হবে না। কারণ আইসিটি বা প্রযুক্তিগত ব্যবহারে আমরা কি একটা দিন এখন বিবেচনা, মানে উইদাউট কনসার্ন আমরা যদি এখন চিন্তা করি যে আমি আগামীকাল দিনটি ইন্টারনেট ব্যবহার ছাড়া থাকবো, এটা কি সম্ভব বলো তো? আসলে সম্ভব না। তার মানে কি আমাদের প্রযুক্তিগত ব্যবহার সবকিছুতে আমাদের ইন্টারনেট ব্যবস্থাপনা, ইন্টারনেট সিস্টেম, এগুলো কিন্তু আমাদের একবারে অ্যাজ ইউজুয়াল আমাদের লাইফের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা অন্যতম অ্যাক্টিভিটিস। এই যে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তুমি আমাকে সরাসরি ব্রডকাস্টে অ্যাড হয়ে ক্লাসগুলো করতেছো, এর মাধ্যম কি? ইন্টারনেট। এর মাধ্যম কি? তথ্য প্রযুক্তি। তো এই যে ব্যাপারগুলো, এগুলোই কিন্তু আমাদের বাস্তবিক জীবনের সম্পূর্ণ জায়গা ঘিরে রাখছে, এই জন্য এটা পরীক্ষাতে আসার মতো। এখন আমি আর একটা প্রশ্ন সেট করি এখানে, সেম প্রশ্ন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার চালু হয় কত সালে? খুবই সহজ ব্যাপার, এবং এটা পারা উচিত অ্যাজ এ বাঙালি, তাই না? 1995, 1996, 1997, 1993। এবং এই যে ইন্টারনেট ভিত্তিক দুইটা প্রশ্ন, উৎপত্তি পৃথিবী এবং বাংলাদেশ, তোমরা লিখে রাখো যে লিমন স্যার বলছে পৃথিবী ও বাংলাদেশে যে ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট ব্যবস্থাপনা চালু হয়েছে, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন মাস্ট পরীক্ষাতে আসবে, একটা প্রশ্ন মাস্ট। এটা লিখে রাখো, আমার নাম দিয়ে লিখে রাখো, না আসলে আমি দায়ী। ঠিক আছে? সো এই হলো ব্যাপার যে বাংলাদেশের। এখন আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, বাংলাদেশের প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয় কত সালে? এর আগে আমরা জানছিলাম পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার হয় কত সালে, আর এখন যে প্রশ্নটি সেটা হলো বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয় কত সাল থেকে। এটা কিন্তু অবশ্যই জানা উচিত আমাদের, কারণ আমরা এখন আগামীতে স্বপ্ন দেখি ডিজিটাল বাংলাদেশে। সেই ডিজিটাল বাংলাদেশের একটা অন্যতম মাধ্যম হবে এই আইসিটি, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট ব্যবস্থাপনা, এই সবের মাধ্যমেই কিন্তু আমাদের যে ডিজিটাল বাংলাদেশ সেটা পরিণত হবে। সো এগুলো বিষয় নিয়ে আমাদের খুব কনসার্ন হওয়া উচিত। সবাই সঠিক উত্তরটি দিচ্ছে, যে হ্যাঁ সবাই বিষয়টি সম্পর্কে কনসার্ন জানে, এবং দেখতেছি যে হ্যাঁ সবাই মোটামুটি এই বিষয়গুলো অনেক অনেক ভালো জানে এবং জানা উচিত, কারণ এটাই তো আগামীতে পরীক্ষার প্রশ্ন। এটাই তোমার আগামী দিনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব থেকে বড় সহায়ক হিসেবে কাজ করবে। যেহেতু তোমার জন্য এই বিষয়টি ম্যান্ডেটরি, সো এই বিষয়টি তোমাকে কি করতে হবে? ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। রাফিয়া জান্নাত: আইসিটির জন্য একমাত্র ভালো বই এখন পর্যন্ত, এবং আইসিটি রিলেটেড কাজগুলো করতেছি আমরা, আমাদের বিশেষজ্ঞ টিম নিয়েও কাজগুলো চলতেছে, এবং বই অলরেডি বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং সেটি হলো আইসিটি পাওয়ার, যেটার মূল্যমান করা হয়েছে 200 টাকা। আর পাশাপাশি খুব ভালোভাবে বোর্ড বইগুলা আইসিটি পাওয়ারটার সাথে রাখবে, দেন একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড বই ও নবম দশম শ্রেণীর বোর্ড বইটার সাথে রাখবে, তাহলে আরো ভালো কিছু সম্ভব। ঠিক আছে? তাহলে আরো ভালো কিছু সম্ভব বলে আমি মনে করি। তো
তো ঠিক আছে, আমি এখন আমার ক্লাসে ফিরে আসি। যে এই দুইটা প্রশ্ন আমি বলেই দিছি, এই দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসবে মাস্ট। সো এই রিলেটেড ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানা উচিত। যে পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়েছিল 1969 সালে, আর বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় 1996 সালে। বেশিরভাগই আমাকে সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। আর আমি এখানে একটা ছোট ট্রিক্স দেখাই দিই, দেখো। পৃথিবীতে 1969 শুরু হয় কোথায়? পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় 1969। আর বাংলাদেশে 19টা ঠিক রাখো, 69কে উল্টাই দাও, কি হয়? 96। খুব ইজি মনে রাখা, মুখস্থ করার মতো কিছু না। যে 69-এ পৃথিবীতে হয় আর 96-এ বাংলাদেশে হয়, জাস্ট একটা আরেকটার বিপরীত রূপ। আর দ্বিতীয়বার কেউ মুখস্থ করবে না। আজকে আমার কাছে কথা দাও সবাই যে আমি আর দ্বিতীয়বার মুখস্থ করব না। মনে থাকবে সবার যে এই বিষয়টি আমি আর কখনোই মুখস্থ করব না। এভাবেই মনে রাখবো যে পৃথিবীতে শুরু হয়েছিল 69 সালে, আর সেটা উল্টাই দিলে যে 96, এটা বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট ব্যবস্থাপনা চালু হয়। খুবই সহজ জিনিস, মনে থাকবে সবার। আশা করি মনে থাকবে, আর মনে থাকা উচিত। কারণ তোমাকে ভালো করতে হবে, পরীক্ষাতে ভালো করতে হবে, সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আমার এখানে যারা আসো, আমি সবার প্রতি অনেক কনফিডেন্ট যে সবাই ভালো করবে। আর সবাই ভালো করবে এটাই সত্য, কারণ আমাদের যে গাইডেন্স তোমরা পাচ্ছ, এটার পাশাপাশি থাকো এনাফ। শুধু এই সুবিধাগুলোই তোমরা পাও, দেখো কি হয়, অনেক ভালো কিছু হবে। আর এর পাশাপাশি আমি বারবার বলি যে এর পাশাপাশি নিজের প্রস্তুতির জন্য একটা ডেইলি রুটিন করো, ডেইলি রুটিনে পড়াশোনা করো। সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার স্বপ্ন চূড়ায় পৌঁছাইতে। আর পাশাপাশি আমরা স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিবার তো তোমাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো। এটা নিয়ে কোনো কোনো ধরনের দ্বিমত নাই, দ্বিমত পোষণের কোনো জায়গাও নাই, ঠিক আছে? তো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত আছো, যে সবাই ওকে ওকে লিখতেছো। এখন আমার একটা কমন প্রশ্ন, যে আমার সাথে যে 800 900 বা 1000 জন এখন অ্যাড আছো, লাইভে ক্লাসগুলো করতেছো, তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। যে তোমরা কে কোন বিশ্ববিদ্যালয়টা চয়েস করো, কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, বা কে কোন সাবজেক্টে পড়তে চাও। এই সুযোগে একটু সবাই জানিয়ে দাও, আমি দেখে নিব যে আমার এই কোমলমতি ভাই বোনেরা যে কোন বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখতে চায়। সেইভাবেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে, এবং সেইভাবেই কিন্তু আমাদের প্রিপারেশন তোমাদের জন্য চলতেছে। নিজে চেষ্টা করলে ভালো কিছু সম্ভব, কারণ তোমার ভাগ্য, তোমার তকদির তোমার হাতে। তোমার পরিশ্রমের মাধ্যমে তোমার তকদির গঠন করে নিতে হবে। তুমি যদি এখন মনে করো যে একটু ঘাম ঝরাতে না পারো, যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা না পড়তে পারো, তাহলে আগামীতে সাকসেস তো এত সহজ কিছু হবে না। সো কে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাই? সাবা ইসলাম ঢাকা ইউনিভার্সিটি, ইসমাইল ঢাকা, এমডি অরিন ঢাকা, আরিফুল ইসলাম জেইউ, সোনালী ঢাকা, অর্পা বিশ্বাস জেইউ অ্যাকাউন্টিং, অনন্যা দাস ঢাকা ইউনিভার্সিটি। এবং এই ধরনের অনেক ধরনের ব্যাপারগুলো আছে যেগুলো তোমরা জানতে চাও। সো এই ব্যাপারগুলো যে সবাই জানাও। আর আমাদের যে পেজ, আমাদের সাথে যে তোমরা সংযুক্ত আছো স্বপ্নপূরণ পেজ, এখানে সবাই 5 স্টার রিভিউটা দিয়ে দিও। কারণ এটা করে তাহলে কি হবে, যে তোমরা খুব সহজে এখান থেকে নোটিফিকেশন গুলো পাবে। সবাই 5 স্টার রিভিউটা দিয়ে দিও, তাহলে আরো বেশি ভালো হবে তোমাদের জন্য, আমাদের জন্য। কারণ ইতিমধ্যে আমাদেরকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ বা পেজ, সেখানে তোমরা মেসেজ দাও যে ভাই আমি ক্লাসটি করতে পারতেছি না, বা আমার নোটিফিকেশনটা আসে না। তো আমি মনে করি যে সবাই 5 স্টার রিভিউটা দিয়ে রাখলে বা রেটিংসটা দিয়ে রাখলে খুব ভালোভাবে তোমাদের নোটিফিকেশন গুলো যাবে। তো এটা একটা ব্যাপার, কারণ পেজ আর গ্রুপ তো এক না। গ্রুপ লিংক শেয়ার আর পেজ লিংক শেয়ার ব্যাপারটা একটু স্লো বা ডিলে কাজ করে। এই জন্য সবাই একটু 5 স্টার রেটিং দিয়ে দিবে, তাহলে দেখবে যে খুব সহজে নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে। এবং আমি জানি যে এই বিষয়গুলো তোমরা দ্বিতীয়বার ভুল করবে না। ওকে, তো সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় দেখলাম। আর আমাদের বাজারে ইতিমধ্যে একটা বই আছে, যে বিষয়টি তোমাদেরকে জানানো উচিত, সেটা হলো বস আইসিটি। এটা আমাদের আরো 2 বছর আগের সংস্করণ, কারণ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম অনেক জায়গায় প্রশ্নগুলো হতো। এই জন্য এই বইটি আমাদের ছিল, এবং এটার মূল্যমান 100 টাকা। এটা বাজারে এখনো অ্যাভেলেবল। আর নতুন করে যে বইটি আমরা নিয়ে আসতেছি সেটা হলো আমাদের আইসিটি পাওয়ার, সেটি আরো অনেক ভালো মানের বই। এই জন্য ওটার মূল্যমান 200। তো এই বইটিও তোমরা সংগ্রহ করতে পারো, দেখতে পারো। এটা হলো আইসিটি বস বা বস আইসিটি। ওকে, এখন আমি যে বিষয়টি জানবো, বা আমরা যে বিষয়টি জানবো, সেটা হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম জানার আগে আমরা একটু জানবো, এই যে আমরা এতক্ষণ ইন্টারনেট ব্যবহার শিখলাম, ইন্টারনেট মাধ্যমটি জানলাম, যে ইন্টারনেট কখন বা কিভাবে
পৃথিবীতে এসছে এবং আমাদের দেশে চালু হয়েছে। এখন আমরা জানবো যে এই ইন্টারনেট ব্যবস্থাপনায় আমরা কয়েকটি শব্দের সাথে পরিচিত আছি। সেগুলো কি কি? বাইট, এটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, কারণ আমরা সবাই কিন্তু নেট ব্যবহার করি। বাইট, কেবি বা কিলোবাইট, আমি এটা ফুল মিনিংয়ে লিখি, কিলোবাইট। এবং এখান থেকে প্রশ্ন এসছে, অনেকবার অনেক প্রশ্ন এসছে। দেন মেগাবাইট, এবং তারপর আছে গিগাবাইট, গিগাবাইট। আর সর্বশেষ যে ব্যাপার সেটা হলো টেরাবাইট। এবং এখান থেকে প্রশ্ন এসছে, সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা প্রশ্ন এখন তোমাদেরকে দিতে চাই, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2017-18 একটি প্রশ্ন, আর ইউতে 2017-18 একটি প্রশ্ন। সেই প্রশ্নটি ছিল এমন যে 1 কেবি সমান কত? এটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। আমি অপশনগুলো তোমাদেরকে দিয়ে দিই। 1 কেবি সমান কত? 1024 বি বা বাইট, বিতে ছিল 512 বি বা বাইট, সিতে ছিল 1024 কেবি, এবং ডিতে অপশন ছিল 512 কেবি। তো এখন প্রশ্নটি হলো যে 1 কেবি সমান কত, মানে 1 কিলোবাইট সমান কত, এটি ছিল প্রশ্ন। এবং অপশনে দেওয়া ছিল 1024 বাইট, 512 বাইট, 1024 কিলোবাইট এবং 512 কিলোবাইট। তো এই যে ব্যাপারটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-18 একটি প্রশ্ন, এবং প্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো হয়। সো এই জায়গাটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে বাইট সম্পর্কিত, যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এবং টেরাবাইট। তো একটু সবাই অ্যান্সার গুলো জানাও। আমি যে প্রশ্নটি করেছি যে 1 কিলোবাইট সমান কত, সবাই জানো যে 1 কিলোবাইট সমান কত, এটা সবাই জানে। সবাই অ্যান্সারটি সঠিক করতেছে যে হ্যাঁ 1 কিলোবাইট সমান এত। এক 1024। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া আইসিটি থেকে কয়টি প্রশ্ন আসবে? 25টি প্রশ্ন আসবে ভাইয়া। সবাই জানে যে হ্যাঁ 1 কিলোবাইট সমান 1024 বাইট, এবং এটা সবাই খুব ভালোভাবেই জানে যতটুকু বুঝলাম। তো এখন এই জায়গাটা আমাদের ক্লিয়ার হতে হবে, কারণ এখান থেকেও একটা প্রশ্ন আসবে। এই টেরাবাইট, কিলোবাইট, মেগাবাইট, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবে। এখানে আরেকটা ব্যাপার বলি, তোমরা অনেকেই 3 ইডিয়টস মুভিটা দেখেছো না? 3 ইডিয়টস, এই মুভিটি আমি জানি যে সবাই দেখছো। 3 ইডিয়টস, এই 3 ইডিয়টস যে মুভিটা, এই মুভিটাতে আমরা যখন দেখছি যে ওই রাজু রাস্তগি এবং ওর ফ্রেন্ড যখন যায়, তখন কি থাকে? 3টা কুকুরের ছানা বা কুকুর ছানা থাকে, তাই না? কুকুর ছানা, এই কুকুর ছানার কিন্তু যে ইনস্ট্যান্ট ছবি তোলার সময় নাম দেয় গিগাবাইট, টেরাবাইট, মেগাবাইট, তাই না? সিরিয়াল অনুসারে, মানে কি এক একটা কিন্তু এক এক ভাবে সাজানো, যে এই একটু বড় এর নাম গিগাবাইট, এই একটু ছোট এ মেগাবাইট, আর একটু আরো বড় এর নাম হলো টেরাবাইট। এই যে ব্যাপারটা যে কিলোবাইট, টেরাবাইট, মেগাবাইট, মানে একটা থেকে আরেকটা বড়। আর এখানে আমি জানি যে সবাই 3 ইডিয়টস মুভিটা দেখছে, এবং ওখানে ওই মুভির মধ্যে কিন্তু এই শব্দগুলো ছিল। কুকুর ছানা যখন ছবি তোলে, তখন ওই যে তোমার যে ছেলেটি থাকে হেল্পিং হ্যান্ড হিসেবে বা সহযোগী হিসেবে যারা হোস্টেলে আসে, তাদের সবাইকে যখন নিয়ে যায় ওরা হোস্টেলগুলোতে, তখন বলে যে এ এনকিমা গিগাবাইট, এনকিমা টেরাবাইট, এনকিমা মেগাবাইট, মানে 3জনে 3টা নাম। এখন ওই জায়গায় কিন্তু এই সিরিয়ালটা ব্যবহার করা হয়েছিল, যে বড় তার নাম টেরাবাইট, যে তার থেকে একটু ছোট তার নাম হলো গিগাবাইট, যে তার থেকেও ছোট সে হলো মেগাবাইট, তার থেকে ছোট কিলোবাইট, তার থেকে ছোট একবারেই ছোট যে পজিশনে থাকে সে হলো বাইট। বুঝতে পারছো? খুবই মজার একটা মুভি, তোমরা অবশ্যই দেখবে। মুভি দেখলে সেটা যদি শিক্ষণীয় হয়, সেটা ভালো কিছু, খারাপ কিছু না। দেখো তাহলে কিলোবাইট, কিলোবাইট মানে হলো 1024 বাইট, তার মানে 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 মেগাবাইট বা 1 এমবি সমান 1000, সবই হবে 1024, মনে থাকবে সবার? 1024 কেবি বা কিলোবাইট। দেন গিগাবাইট মানে 1024 এমবি বা মেগাবাইট। দেন টেরাবাইট, টেরাবাইট মানে হলো 1024 গিগাবাইট। এবং এই টেরাবাইট শব্দটি আমরা আমাদের যারা ডেস্কটপ বা পিসি বা
পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করো তারা জানো যে আমাদের যে জেনারেশন ভিত্তিক যে কম্পিউটার বা ল্যাপটপ গুলো আছে এখানে, যেমন বর্তমানে 8th জেনারেশন ও 9th জেনারেশনের যুগ এসছে কম্পিউটারে বা ল্যাপটপে। এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ কম্পিউটারে, সেটা কোর i3, CI3 অর CI5 হোক, সেখানে মিনিমাম কি থাকে, 1 টেরাবাইট জায়গা থাকে। তো এখন আমরা যখন কম্পিউটার কিনতে যাব বা ল্যাপটপ কিনতে যাব, তাহলে আমাদের সবসময় বেশি স্পেসের প্রয়োজন হয়, তাই না? তাহলে মানে কি ব্যাপারটা হয় যে বেশি স্পেস আমরা কি করে বুঝবো? তখন আমরা বুঝবো যে এখানে বলতেছে 1024 জিবি জায়গা আছে, মানে কি 1 টেরাবাইট। খুব সহজে আমরা বুঝতে পারবো যে এই স্পেসটাই সব থেকে বড়, বা 2 টেরাবাইট আছে, এই স্পেসটা আরো বড়। এই যে ব্যাপারগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানবো, এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। খুবই সহজ একটা জায়গা, জটিল না, খুবই সহজ। সো এই জায়গাটা আমার মনে হয় না যে পড়তে এত বেশি সমস্যা হবে বা এত বেশি কষ্টকর একটা ব্যাপার হবে, তাও কিন্তু না, খুব সহজ ব্যাপারটা। তাহলে আমরা বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এবং টেরাবাইট এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবো, এবং এটা কিন্তু মনে রাখা খুবই সহজ। কারণ এই সহজ ব্যাপারগুলো উপস্থাপনের মাধ্যমে তুমি তোমার যখন ব্যবহার করো তোমার ফোন, সেখানে যদি তুমি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা নেটওয়ার্কের যে স্পিড, সেই ব্যাপারটি যদি তুমি চাও, তাহলে সেখানেও কিন্তু দেখতে পাবে যে তোমার ফোনে দেখায় যে এত বাইট, এত কিলোবাইট, তোমার বর্তমান স্পিড এত কিলোবাইট। মানে তোমার যত বেশি স্পিডই হবে, বাইট থেকে কেবিতে আসবে বা মেগাবাইটে আসবে বা এমবিতে আসবে। যেমন তুমি যদি ওয়াইফাই কানেকশনে থাকো, সেক্ষেত্রে অনেক বেশি স্পিডি হয় ব্যাপারটা। ফোন যে নেট, ফোন নেট কানেকশনে থাকলে সেক্ষেত্রেও একটু দেখা যাচ্ছে কম হইলেও, মেগাবাইট না হইলেও কিলোবাইটে থাকে বা বাইটে থাকে। তখন তুমি খুব ভালোভাবে বোঝো যে আমার স্পিড, আমার ফ্রিকোয়েন্সি, আমার 4G সিস্টেম বা আমার 3G স্ট্যান্ডার্ড সিস্টেম কি স্পিডে চলতেছে। সো ইন্টারনেট এবং ইন্টারনেটের এই স্পিড আমরা খুব ভালো করে জানবো। তাহলে এখান থেকেও একটি প্রশ্ন খুব ভালোভাবে আমরা অ্যান্সার করতে পারবো। সবাই নোট ডাউন করে নিও, আর যারা জানো তারা তো অনেক এক্সপার্ট, তাদের জন্য অনেক শুভকামনা, তারা আগামীতে আরো ভালো কিছু করবে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আর যারা না জানো, চেষ্টা করতেছো পড়ার জন্য, তাদের মতে, আমার মতে যে তারা খুব ভালোভাবে এই জিনিসগুলো কি করা উচিত, নোট ডাউন করে নেওয়া উচিত। এরপরে যেখানে আমি আসবো, অপারেটিং সিস্টেম। খুবই সহজ একটা জায়গা অপারেটিং সিস্টেম। যারা সরাসরি কম্পিউটারের সাথে, ওকে, যারা সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত, তারা এই বিষয় সম্পর্কে খুব ভালো জানো যে মেগাবাইট জিনিসটা কি, মেগাবাইট, কিলোবাইট বা এই বিষয়গুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিতে চাই, যেটি এসছে বিগত সালগুলোতে, এবং সেই বিষয়টি আমি তোমাদের প্রথমে একটু ধারণা দিতে চেয়েছিলাম যে কম্পিউটার কিন্তু আসলে অপারেটিং সিস্টেম আমরা যখন জানবো, তখন কম্পিউটার প্রাথমিক কাজ কি, যে আমরা তাকে অপারেট করি, আমরা তাকে কোনো একটা অপশনাল কাজের জন্য বেছে দিই, সে সেই কাজটা করতে পারে। কিন্তু কম্পিউটারের কি নাই, কম্পিউটারের বুদ্ধিমত্তা বা বুদ্ধি সম্পন্ন জ্ঞান নাই। তারা মানুষের মতো মস্তিষ্কে ধারণ করতে পারে না, বুদ্ধি নাই, কিন্তু তাকে যে সিস্টেম বা অপারেটিং সিস্টেমে কাজগুলো করানো হয় বা যেই ধরনের প্ল্যানিং দেওয়া হয়, সে সেইভাবে কাজগুলো একবারে নির্ভুলভাবে করে। তো আমি তোমাদেরকে এখন একটি প্রশ্ন দিব, যে প্রশ্নটি খুবই দরকার বলে আমি মনে করি। যে সেই প্রশ্নটি খুবই দরকার এই কারণেই যে এখানে বিগত সালে এই ধরনের প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আইএসপি, আইএসপি বলতে কি বোঝায়? কারণ যেহেতু আমরা ইন্টারনেটেই আসি, এখন পর্যন্ত ইন্টারনেটেই আসি, সো আইএসপি এই মিনিংটা আমাদের সকলের জানতে হবে। ইন্টারনেট চালুর পাশাপাশি এই মিনিংটা আমাদেরকে জানতে হবে যে আইএসপির মিনিং কি। এবং এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয় 2018-19 একটি প্রশ্ন। আইএসপির ফুল মিনিং কি? কারণ আইএসপি বিষয়টি হলো ইন্টারনেটের সাথে জড়িত, সো আইএসপির ফুল মিনিংটা আমাদের জানতে হবে যে আইএসপির ফুল মিনিংটা কি। আর আইএসপির ফুল মিনিং হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আর কেউ দ্বিতীয়বার এই জিনিসটা ভুল করবে না, আজকে নোট ডাউন করবে, আর কেউ দ্বিতীয়বার এই জিনিসটা ভুলবে না, আমি আশা করি ভুলবেও না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে বিষয়টি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং কয়েকবার রিপিট প্রশ্ন হয়েছে কিন্তু রাজশাহীতে, চট্টগ্রামে, কাজী নজরুল, বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে। সো এই আইএসপি ব্যাপারটি আমরা কখনোই ভুলবো না, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবো যে আইএসপি বা হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ আইএসপি, বা আইএসপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। মনে থাকবে সবার?
এখন আমরা চলে আসবো ইন্টারনেটের বা কম্পিউটার ও ইন্টারনেটের অপারেটিং সিস্টেম গুলোতে। অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম সেগুলো সবই জানবো। তার আগে আমরা যে বিষয়টি না জানলেই নয়, কম্পিউটার রিলেটেড, যে কম্পিউটারে দুইটা পার্ট থাকে, একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট। খুবই সহজ জিনিস, কিন্তু এগুলো আমরা মুখস্থ করব, কিন্তু মুখস্থ করা যাবে না। ইনপুট এবং আউটপুট এই ব্যাপারগুলো কখনো মুখস্থ করা যাবে না। খুব সহজে তুমি বুঝতে পারবে যে হোয়াট কাইন্ডস অফ ইনপুট ডিভাইসেস ইন এ কম্পিউটার অর হোয়াট কাইন্ডস অফ আউটপুট ডিভাইসেস বেসিস অন ইন এ কম্পিউটার। সো এই বিষয়টা সব থেকে ভালো বুঝবে তারা যারা সরাসরি একটা ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড ব্যাপারগুলোতে থাকে। কারণ ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বারবার বলতেছি, এখান থেকে একটা প্রশ্ন আসবে, ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে একটা প্রশ্ন মাস্ট, এটা লিখে রাখতে পারো যে লিমন স্যার বলছে যে ইনপুট এবং আউটপুট থেকে একটা প্রশ্ন আসবে, না আসলে তার দোষ। যাও, বুঝতে পারছো? ওকে, তো আমার প্রশ্নটি আমরা এখন যেটা জানবো সেটা হলো, আমি দেখতে পাচ্ছি যে তোমরা নিজেদের মধ্যে কমেন্টস ছড়াছড়ি করতেছো, এই কাজটি একটু বন্ধ করো, ক্লাসে মনোযোগ দাও। যেখান থেকে প্রশ্ন হবে উল্লেখ করে দিচ্ছি, সো ক্লাসটা সেভাবে করা উচিত, তাহলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে বিষয়টি, এবং অনেক বেশি সাফল্যের চূড়াতে পৌঁছাতে সাহায্য করবে। সো আমি মনে করি যে সবাই নিজেদের মধ্যে কথা না বলে আমরা একটু এখানে ফিরে আসি। হ্যাঁ, যে কম্পিউটারের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, এখান থেকে একটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন, 1 or 2 কোশ্চেন মাস্ট আসবে, এটা ধরে রাখো। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, দেখো ইনপুট ডিভাইস কি, যেগুলো হলো কম্পিউটার অলরেডি ইনপুটেড আছে সেগুলোই হলো ইনপুট ডিভাইসেস। যেমন ইনপুট একটা ল্যাপটপে কি থাকে, ইনপুট ডিভাইস হিসেবে থাকে কিবোর্ড, কিবোর্ড পোর্টেড থাকে, স্ক্যানার, আউটপুট ডিভাইস হিসেবে থাকে মনিটর, প্রিন্টার, মাউস, এগুলা। এখন এই বিষয়গুলো মুখস্থ আমরা কেন করবো? আমরা খুব সহজে কিন্তু এটা জানতে পারি। দেখো, মনে করো সাপোজ এটা আমি একটা কম্পিউটার, আমরা ধরেই নিই এটা একটা কম্পিউটার, এটা একটা ল্যাপটপ। এখানে দেখবা কয়টা পোর্ট থাকে না? যে এই পাশে দুইটা করে পোর্ট থাকে, তাই না? যেই পোর্টে আমরা এই পোর্টে মনে করো এখানে আবার একটা স্ক্যানার টাচ প্যাড আছে, যেটা দিয়ে আমরা পুরো এই সিস্টেম গুলো করতে পারি। এই সিস্টেম গুলো এখানে যে আমাদের অ্যাপস বা ওয়েব পেজ বা বিভিন্ন অপারেটিং ব্যাপারগুলো আছে সেগুলো করতে পারি, সেটা থাকে। কিন্তু এখানে দেখবো একটা একটা পোর্ট আছে, কোন একটা পোর্টে তুমি লাগাচ্ছ এক্সট্রা কিবোর্ড। যখন এক্সট্রা কিবোর্ড তুমি প্রয়োজন বোধে লাগাবে তখন সেটা আউটপুট। যখন আবার এখানে তুমি এক্সট্রা মাউস লাগাচ্ছ, কিন্তু এখানে কিন্তু তোমার টাচ প্যাড ছিল যেটা দিয়ে তুমি খুব সহজে কাজটি করতে পারতে, তো সেই জায়গাটাও কিন্তু এখানে ছিল। তো যে দেখো, যখন এই জিনিসটা লাগাচ্ছ তখন এটাও হয়ে যাবে একটা আউটপুট। আবার তুমি এখানে একটা পোর্টে লাগাচ্ছ প্রিন্টার, যে কোনো একটা কাজ তুমি এখানে করছো সেটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে বা ছাপাবে, বা এটা বের করবে, প্রিন্ট করে একটা হার্ড কপি, সফট কপি থেকে হার্ড কপিতে পরিণত করবে, তখন প্রিন্টার সংযুক্ত করলে সেটা হয়ে যাবে আউটপুট। আবার এখানে যদি একটা স্ক্যানার মেশিন যুক্ত করো, সেটাও হয়ে যাবে একটা আউটপুট। কিন্তু এর ভিতরে যেগুলো দেওয়া আছে সেগুলো সবই ইনপুট। যদি সাপোজ এই ল্যাপটপের এখানে একটা কিবোর্ড আছে, তাই না? আমরা সবাই জানি এই কিবোর্ড গুলো হলো ইনপুট। এই যে স্ক্যানার, টাচপ্যাড, এটা হলো ইনপুট। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে জানতে হবে, বুঝতে পারছো? তো এই ইনপুট আউটপুট, এই পোর্টার, স্ক্যানার, মেশিন গুলো কিভাবে কোনভাবে কাজ করতেছে সেগুলো জানলেই এনাফ। মাউস ইনপুট ডিভাইস ভাইয়া। তো ইনপুট এবং আউটপুট এখান থেকে প্রশ্ন হবে, সো এই জায়গাটা কেউ এত সহজ ভাবে নিবে না, ঠিক আছে? খুব জটিল ভাবে না, কিন্তু সহজ ভাবে নিও না, পড়তে হবে, মুখস্থ করো না। স্বাভাবিক নিয়মে বাস্তবিক জীবনের জ্ঞান থেকে এগুলো যদি শিখতে পারো সব থেকে ভালো হবে, বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস দিই, এবং সবার কাছ থেকে আমি উত্তরটি চাবো, কারণ পরীক্ষায় প্রশ্নটি আসবে। এবং সেই প্রশ্নটি হলো, আমার প্রশ্নটি আমি এখন সেট করে দিই, যে যেটি পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন, সেটা হলো আইসিটি দিবস পালিত হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ। আইসিটি দিবস পালিত হয় কবে? বুঝতে পারছো? আইসিটি দিবস
পালিত হয় কবে? অপশন ক 10 ডিসেম্বর, অপশন খ 12 ডিসেম্বর, অপশন গ 14 ডিসেম্বর এবং অপশন ঘ 16 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আইসিটি দিবস পালিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, যে আইসিটি দিবস পালিত হয় কত তারিখে, সবাই একটু জানাও। এবং পরীক্ষাতে আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে এবং এটা আসার মতো যে আইসিটি দিবস, আইসিটি ডে অর আইসিটি দিবস কবে। সবাই আমাকে অ্যান্সারগুলো করো, আমি একটু অ্যান্সারগুলো দেখি সবার। এবং খুব রিসেন্ট কিন্তু আইসিটি ডেটা গেছে, খুব রিসেন্ট। তো আইসিটি দিবস কবে এটা কিন্তু জানার বিষয় ছিল আমার, সরি। সবাই একটু জানিয়ে দাও যে আইসিটি দিবসটা কবে। সবাই আমাকে কমেন্ট করে জানাও যে আইসিটি দিবসটা এই দিনে পালিত হয়। সবাই আমাকে জানানো শুরু করছে যে আইসিটি দিবস এত তারিখে, এত তারিখে, এত তারিখে, এত তারিখে। ওকে, বুঝতে পারছি সবাই মোটামুটি কনসার্ন আছো যে আইসিটি দিবস নিয়ে। এবং পরীক্ষাতে কিন্তু আসার মতো একটা কোশ্চেন এটি যে আইসিটি দিবস পালিত হয় কত তারিখে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আইসিটি রিলেটেড যেহেতু একটা দিবস আছে এবং বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ রূপায়ণের পরবর্তীতেই এই দিবসটি পালন শুরু হয়েছে যে আইসিটি দিবস এত তারিখে। সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সবাই বুঝতেছো। যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা না জানো তারা খুব ভালোভাবে এটা নোট ডাউন করো যে আইসিটি দিবস 12 ডিসেম্বর। কত তারিখে আইসিটি দিবস পালিত হয়? 12 ডিসেম্বর। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই বিষয়টি কিন্তু জ্ঞানলব্ধ ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই কারণেই দিবস সম্পর্কিত একটাই প্রশ্ন আছে, আইসিটি দিবস কবে? 12 ডিসেম্বর। ওকে, কোনো কনফিউশন নেই, 12 ডিসেম্বর সঠিক উত্তর। এবং সবাই খুব ভালো করে এই তারিখটি মনে রাখবে যে 12 ডিসেম্বর আইসিটি দিবস। এবং ডিসেম্বরে অনেকগুলো দিবস আছে, এইভাবে মনে রাখতে পারো যে ডিসেম্বরের 10, 12, 14 এই 4টা 16। দেখো খুব সহজ একটা হিসাব তোমাদের আমি শিখাই দিই। 10, 12, 14, 16 প্রতি জোড় তারিখে একটা করে দিবস আছে। মানবাধিকার দিবস, মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, 12 ডিসেম্বর। আইসিটি দিবস 14 ডিসেম্বর, বুদ্ধিজীবী দিবস। এবং 16 ডিসেম্বর আমাদের কি মহান বিজয় দিবস। এইভাবেও তোমরা মনে রাখতে পারো মহান বিজয় দিবস, যে ডিসেম্বরের 10, 12, 14, 16 এই যে জোড় তারিখগুলোতে 10, 12, 14, 16, 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর প্রতি জোড় তারিখে একটি করে দিবস আছে। 10 তারিখে মানবাধিকার দিবস, 12 তারিখে আইসিটি দিবস, 14 তারিখে বুদ্ধিজীবী দিবস এবং 16 তারিখে মহান বিজয় দিবস। খুব সহজ কিন্তু হিসাবটা, এবং আশা করি যে এই ধরনের ব্যাপারগুলো তোমাদেরকে অনেক অনেক কাজে দিবে। বুঝতে পারছো? এই ব্যাপারটা তোমাদেরকে অনেক কাজে দিবে। সো এই বিষয়টি নিয়ে খুব ভালো করে একটু নার্সিং করতে পারলেই হবে। হ্যাঁ, কিবোর্ড, পেন ড্রাইভ, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা এগুলো সবই ইনপুট ডিভাইস, কিন্তু সেটা কম্পিউটারের অভ্যন্তরীণ থাকলে। আর সেটা যদি কম্পিউটারের বাইরে থেকে সংযোগ দেওয়া হয় সেটা আর ইনপুট ডিভাইস হিসেবে থাকে না। যেমন প্রিন্টার, বাইরে থেকে একটা পোর্ট, প্রিন্টার পোর্ট, ওখানে সংযুক্ত করলে সেটা আউটপুট। যেমন সেটা স্ক্যানার, যদি সেটা বাইরের একটা স্ক্যানার মেশিনের পোর্ট সেখানে ইনপুট করা হয় তাহলে সেটা আউটপুট। আবার যদি সাপোজ ধরো কোনো একটা ফিল্ম রেকর্ডার, কোনো একটা ডিসপ্লে ইউনিট ওখানে যদি সংযুক্ত করা হয় সেটা হলো আউটপুট। আর যেটা ভিতরে অভ্যন্তরীণ থাকবে, ভিতরে অভ্যন্তরীণ থাকবে, কারণ বলা হয় যে তোমার যে কিছু আছে যেগুলো ইনপুট আউটপুট দুইটাই ব্যবহার করা হয়। তোমরা এই বিষয়টি নিয়ে কনফিউশনের কিছু নাই। যেমন মডেম, মডেম জিনিসটা কিন্তু ইনপুট আউটপুট দুইটা হিসাবে ব্যবহার করা হয়। টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা সবই ইনপুট এবং আউটপুট দুইভাবে ব্যবহার করা হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা মনে রাখবো যে আসলে কিভাবে, যেমন আমি বলেই দিলাম ডিসেম্বরের 10 থেকে ডিসেম্বরের 16, 10, 12, 14, 16 এই প্রতি জোড় তারিখে একটা করে দিবস আছে এবং 12 তারিখে হলো আমাদের আইসিটি দিবস। ঠিক আছে, মনে থাকবে সবার?
খুব সহজে কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। তো ঠিক আছে, আমি আমি ফিরে ফিরে যাই আমার ক্লাসে। তো এই বিষয়টি সবাই আর কখনো ভুলবে না, এটাই আশা করব, যে 12ই ডিসেম্বর হলো আইসিটি দিবস পালিত হয়, এবং সেই সাথে এই বিষয়টি মাথায় রেখো, তাহলে এগুলো খুব সহজে মনে রাখা সম্ভব বলে আমি মনে করি। আচ্ছা, তোমাদেরকে একটি কমন প্রশ্ন করি, যেটা পরীক্ষাতে এসছে সেই জিনিসটা নিয়ে, যে কমন একটা প্রশ্ন, যেটা বিগত একটা প্রশ্ন, যে বিগত সালে অনেকবার এসছে এই প্রশ্নটি, সেই বিষয়টি আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। 1 ন্যানো সেকেন্ড সমান কত? 1 ন্যানো অর 1 ন্যানো সেকেন্ড সমান কত? খুবই কঠিন একটা, কঠিন ভাবে নেওয়ার কিছু নেই, খুবই সহজ, যে 1 ন্যানো সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড সমান সমান কত। অনেকবার পরীক্ষাতে এসছে, এই জন্য আমি তোমাদেরকে এটা করাচ্ছি। 10⁸ যে 1 ন্যানো সেকেন্ড সমান কত, এটা হলো তোমাদের কাছে আমার প্রশ্ন। আর নাম্বার 4, দ্য লাস্ট অপশন ইজ 12⁻⁻9 সেকেন্ড। তো 1 ন্যানো সেকেন্ড সমান কত, এই অ্যান্সারটি সবাই করো। আমি জানি যে সবাই জানে, এবং এটা জানা উচিত, কারণ এটা পরীক্ষাতে আসার মতো একটা বিষয়। ন্যানো সেকেন্ড নিয়ে পরীক্ষাতে প্রশ্ন হয়, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পরীক্ষাতে আসার মতো। সবাই অ্যান্সারটা করে দাও, যে 1 ন্যানো সেকেন্ড সমান কত। সবাই জানে, কারণ বেশিরভাগই এখানে আছে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, এবং বিজ্ঞান বিভাগের বাইরেও যারা আছে তারাও কিন্তু আইসিটি ব্যাপারটা পড়েছে। সো এই বিষয়টা নিয়ে সবাই জানে যে 1 ন্যানো সেকেন্ড সমান কত। এই বিষয়টি সম্পর্কিত ধারণা সবার সবার আছে, কিন্তু এটা আইসিটির একটা বড় অংশ এবং পরীক্ষাতে আসার মতো। ঠিক আছে? তো 1 ন্যানো সেকেন্ড সমান 10⁹ তো এটা হলো সঠিক উত্তর, এবং সবাই এই সঠিক উত্তরটি দিচ্ছে। সবাই জানে, এটাই বুঝলাম যে হ্যাঁ সবাই জানে, এবং জানা উচিত, এবং জানা উচিত, বুঝতে পারছো? জানা উচিত। আরো 2-3টি বিষয় যেগুলো জানা উচিত, যেগুলো পরীক্ষাতে আসবে, সেগুলো না জানলেই নয়, যেগুলো না জানলেই নয়, পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। সেটা হলো, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ র্যাম? র্যাম র্যাম এর ফুল মিনিং কি? ফুল মিনিং কি? এটার কোনো অপশন আমি দিব না, এটা জাস্ট আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি র্যাম এর ফুল মিনিং কি, কারণ তোমরা এর আগে এই বিষয়গুলো পড়েছো এবং এগুলো পরীক্ষাতে আসবে। এটা মনে রাখো যে এগুলো পরীক্ষাতে আসবে, এবং এগুলো তোমরা পড়েছো, ইতিমধ্যেই তোমরা পড়েছো, এবং এগুলো পরীক্ষাতে আসবে, এটা কনফার্ম। যে র্যাম এর ফুল মিনিং কি? হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ র্যাম? যেমন কম্পিউটারে একটা নির্দিষ্ট কি আছে, স্মৃতিশক্তি আছে, তাই না? যে স্মৃতিশক্তি মস্তিষ্কের মতো ধারণ করে একটা মেমোরি কার্ডে, এবং সেই মেমোরি কার্ডে কি থাকে? র্যাম রোম থাকে। সেই র্যাম এবং রোম, তার মধ্যে একটা বিষয় হলো র্যাম। র্যামের ফুল মিনিং কি? আমাকে অলরেডি অ্যান্সার পাঠিয়েছে, দেখি। এমডি মোজাম্মেল হক, তামান্না ইসলাম পলি, ইসমাইল এইস রনি, সঞ্জিদা কাজল, সাদিয়া সুলতানা, মোহাম্মদ মুসা, নূর মোহাম্মদ, হৌরাইরা উরশি, নাদিম, তামান্না ইসলাম, এবং আরো অনেকে আমাকে অলরেডি অ্যান্সার করছে। এবং দেখছি দুর্জয় পল আছে আমাদের সাথে ইতিমধ্যেই, মোহাম্মদ রাসেল আছে। তো এই ব্যাপারটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি র্যান্ডম? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি যেটি না জানলে নয়, রোম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর একটা যে রোমের ফুল মিনিং কি, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে র্যামের পাশাপাশি রোমটা অর্থ কি বোঝায়। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, যে র্যাম রোম কি বোঝায়, বা র্যাম দ্বারা কি বোঝায়, বা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়, কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি কোনটি, বা কম্পিউটারের অস্থায়ী মস্তিষ্ক ধারণ, স্থায়ী স্মৃতিশক্তি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রিভিয়াস ইয়ারে এই ধরনের প্রশ্ন হয়েছে, যে র্যামের ফুল মিনিং কি, রোমের ফুল মিনিং কি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ পরীক্ষায় এগুলোই আসে, এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসে। রোম হলো রিড অনলি মেমোরি, এটা মনে রাখবে সবাই। যারা জানো তারা খুবই ভালো, অনেক লিজেন্ডারি, তারা লিজেন্ডারি ওয়ার্কার, ভালো পরিশ্রম করে, এই জন্য জানে। আর যারা না জানো তারা খুব সহজে এটা মনে রাখবে, রিড অনলি মেমোরি।
এবং এগুলোই কিন্তু জানবার বিষয়, এবং এগুলোই জানবার বিষয় যে রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো জানলেই তুমি অনেক ভালো করতে পারবে, এবং এগুলো থেকে মাস্ট প্রশ্ন হবে, কোনো মিস নাই। আর যে বিষয়গুলো আসলে আমরা আগামী দিনগুলোতে পড়বো সেগুলোর মধ্যে থাকবে বাংলাদেশে কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি বা কম্পিউটারের গুণন পদ্ধতি, কিভাবে কম্পিউটারের গণনাগুলো হয়, কিভাবে অপারেটিং সিস্টেমগুলো কাজ করে, এবং কিভাবে তোমার বিভিন্ন, যেমন কম্পিউটার বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে রিলেটেড বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আছে বড় বড়, যেমন মাইক্রোসফট, আইবিএম, তারপরে তোমার গুগল, এবং এই ধরনের আরো যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। কিন্তু সব থেকে প্রাথমিক পর্যায়ে আরেকটা বিষয় আমাদের না জানলেই নয়, সেটা হলো বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায়। জানা আছে কি তোমাদের যে বিশ্বের সর্বপ্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমরা আজকে বেসমেন্ট শক্ত করে ফেলবো, যে এই বেসমেন্ট থেকে প্রশ্ন আসতেই হবে, কোনো মিস হবে না। কারণ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার জন্য। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর, কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? এবং এই জায়গা থেকে প্রশ্ন দুইবার হয়েছে, মানে দুইভাবে প্রশ্নটি। কোথায়? আমি তোমাদেরকে অপশন দিয়ে দিই, ইউকে, অপশন বি ইউএসএ, অপশন সি রাশিয়া, অপশন ডি জাপান। তো আমার প্রশ্নটি হলো যে বিশ্বের প্রথম ও একমাত্র, আইসিটি ক্লাস নিব ভাই, আবার আগামীতে নিব, জানবে বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা অনেকবার পরীক্ষাতে এসেছেও ইতিপূর্বে, এবং গুচ্ছের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের সবগুলো বিষয়ের উপরে কোনো না কোনো ভাবে দেখা যায় যে কোনো ধরনের জাদুঘর বা জাদুবিন্যাস এগুলো থাকে। ঠিক তেমনি বিশ্বের সর্বপ্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত, এই বিষয়টিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যে বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত। এবং এটি হলো ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ কিংডম, ইউনাইটেড স্টেট অফ কিংডম, বি নম্বর হবে সঠিক উত্তর। এবং ইউনাইটেড স্টেট অফ কিংডমের যে জায়গাটিতে অবস্থিত সেটির নাম হলো আটলান্টা। আটলান্টা একটি প্রদেশ, মনে থাকবে সবার। তাহলে বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? আটলান্টা, আমেরিকা। আটলান্টা প্রদেশ, আমেরিকা। এবং এই বিষয়টি কিন্তু দুইভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, আটলান্টা দিয়ে কোনো অপশন থাকতে পারে, বা ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, যে কোনো একভাবে থাকতে পারে। তো আমরা এই বিষয়টি একটু নোট করে রাখবো, যে বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত, সেটি হলো আটলান্টা। কোথায়? আটলান্টা, যুক্তরাষ্ট্র। তো এই বিষয়গুলো আমরা কখনোই ভুলবো না, এই বিষয়গুলো আমাদের এখন থেকে শুরু করে আগামী দিনগুলো সবসময় লাগবে, যে কারণ কম্পিউটার রিলেটেড ব্যাপারগুলো পড়লে সেই ব্যাপারগুলো কিন্তু সব সময় আমাদের মাথায় রাখা উচিত। এই জন্য এই বিষয়টি কিন্তু আমাদের সব সময়ের জন্য কাজে দিবে, যে আটলান্টা, ইউএসএ। এবং এটা আমরা সবাই নোট করে রাখবো, কারণ এটা নোট করে রাখলে হবে কি, যে আমরা খুব ভালোভাবে এই জিনিসটা মাথায় ইনপুট দিয়ে রাখলাম এবং এই জিনিসটা কখনো ভুলবো না। ঠিক আছে? তো কম্পিউটারে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, এগুলো যে কিভাবে কাজ করে, উইন্ডোজ এবং মাইক্রোসফট ওয়ার্ড, যেটাকে আমরা এমএস ওয়ার্ড বলি, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রেডিং বা বিভিন্ন ধরনের কাজ, সেগুলো আমরা সবই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। আজকে প্রথম ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে, আমার টার্গেট ছিল সবাইকে জানান দেওয়া যে আইসিটি রিলেটেড ব্যাপারগুলো থেকে কিভাবে প্রশ্ন হয়। এবং আজকে যে আলোচনা হয়েছে সেখান থেকে মিনিমাম 7 থেকে 8টি কোশ্চেন ধরেই রাখতে পারো যে আসবে। এবং এর পাশাপাশি সর্বশেষ যে বিষয়টি আমি বলেছিলাম দেখাবো, সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আইসিটির ব্যবহার। এটা খুবই সহজ, এটা আমি না পড়াইলেও তোমরা খুব ভালো করেই পারো, কারণ আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সেক্টর আমি যদি বলি সেখানে কিন্তু আইসিটির ব্যবহার আছে। যেমন ফার্স্ট অফ অল যদি আমি বলি এডুকেশন, দেখো বর্তমানে আমরা কি করতেছি, জুম অ্যাপে, ফেসবুক লাইভে ক্লাসগুলো করতেছি, তাই না? এটা কিসের অবদান? এটা কিসের অবদান? এটা তো আইসিটি বা তথ্য প্রযুক্তির অবদান, তাই না? তারপরে যদি আমি বিজনেসের কথা বলি, এখন কিন্তু সবকিছু কিন্তু কি চলতেছে, অনলাইন প্ল্যাটফর্মে। শুধু এইটাই নয়, বাইরের দেশের মানুষের সাথে সরাসরি লাইভ এবং সরাসরি ব্রডকাস্টিং এর জন্য কিভাবে আমরা এগুলো ব্যবহার করি এবং আমাদের কিভাবে সহায়তা করে,
আমাদের মেডিকেল সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের আইসিটি ব্যবহার হচ্ছে, আমাদের এক্স রে মেশিন গুলো কাজ করতেছে এক্ষেত্রে, তাই না? সোশ্যাল কমিউনিকেশন, তারপর আমাদের বাস্তবিক জীবনের যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত ব্যবহার, আমাদের ট্রান্সপোর্টেশন, সেখানেও কিন্তু আমরা খুব ভালোভাবে আইসিটির ব্যবহারটা দেখতেছি। বা আমাদের আধুনিক যে জীবনযাপন, সেখানে আমাদের তথ্য প্রযুক্তি কিভাবে আমাদেরকে সাহায্য করে, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের বাস্তবিক জীবনে সব জায়গায় পেয়ে থাকি। এডুকেশন সিস্টেমের কথা বললে বর্তমানে আমরা যেভাবে ফেসবুক লাইভ বা জুম অ্যাপে ক্লাসগুলো করতেছি, সবই কি এই আইসিটিরই অবদান। আবার আমরা যে দেখো বিজনেস সেক্টরগুলোতে বিভিন্নভাবে বাইরের দেশের বায়ারদের সাথে ভিডিও কনফারেন্সিং বা একটা প্রোডাক্টের রিভিউ দেওয়া, সেগুলো কিন্তু আমরা এই মাধ্যমে পাই। এছাড়াও আমাদের মেডিকেল সার্ভিসেসে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক উন্নত মেশিন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারছি, ভালো সার্ভিস নিতে পারছি। এখন বর্তমানে দেখো মেডিকেল সার্ভিসে আমরা কি করতেছি, টেলিমেডিসিন সুবিধা পাচ্ছি, তাই না? টেলিমেডিসিন, যেটাই করোনাকালীন সময়ের মধ্যে সব থেকে বড় হেল্পফুল একটা প্রক্রিয়া হিসেবে কাজ করতেছে আমাদের কাছে, সেটা হলো টেলিমেডিসিন বা টেলি সুবিধা। যে কোন একটা সুবিধা, ডক্টরের কোন একটা সুবিধা নেওয়া হচ্ছে ভায়া বা থ্রো টেলিফোন, সেটাই হলো টেলিমেডিসিন ব্যবস্থাপনা। আর এটা তো আইসিটিরই একটা অংশ, তাই না? সোশ্যাল কমিউনিকেশনের জন্য আমাদের কিছু না বললেও হবে, আমাদের সবারই এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? ফেসবুক, টুইটার সবই আছে, আমাদের সবারই আছে। এছাড়াও আরো ইনস্টাগ্রাম, হাবিজাবি অনেক কিছুই আমরা ব্যবহার করে থাকি। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও একই, আমরা অনলাইনে টিকিট ব্যবস্থা, আজকে দেখো তুমি প্লেন জার্নি করবা, ট্রেন জার্নি করবা, বাস জার্নি করবা, আজকে আমরা অনলাইনে টিকিট কাটতে পারি। কিন্তু একটা সময় ছিল কি, টিকিট কাটার জন্য লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে মানুষ, তাই না? কিন্তু এখন দেখো এই আইসিটি আমাদের জীবন ব্যবস্থাপনাকে কত সহজ করে দিছে। এবং এই বিষয়গুলো না বললেই নয়, তোমরা এই বিষয়গুলো খুবই ভালো জানো, আমি জানি যে তোমরা এই বিষয়গুলো খুবই ভালো জানো। আমি তোমাদের কাছে একটা সহজ প্রশ্ন করতে চাই, আর বেশিক্ষণ আমি তোমাদেরকে স্টে করাবো না, কারণ ফার্স্ট ক্লাস বোরিং হওয়ারও অনেক ব্যাপার আছে। তো একটা সহজ কোশ্চেন করতে চাই, যেটা একবারেই পানির মতো সহজ। যে মনে করো সাপোজ কোন একটা ওয়ার্ড ফাইলে তুমি কাজ করতেছো, মাইক্রোসফট বা এমএস ওয়ার্ড কিভাবে সেভ করা যায়, এমএস ওয়ার্ডে কিভাবে সেভ করা যায়। এখন আমার অপশন আছে, অপশন ক, কন্ট্রোল এফ, অপশন বি কন্ট্রোল এস, অপশন সি কন্ট্রোল ভি এবং অপশন ডি কন্ট্রোল পি। খুব সহজ এবং পরীক্ষাতে এসছে, এবং এই প্রশ্নটি অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে? খুবই সহজ এবং পরীক্ষাতে এসছে এর আগেও। এবং অপশনগুলো হলো কন্ট্রোল এফ, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল পি। কোনটি হবে সঠিক উত্তর আমাকে একটু কমেন্টে জানাও। অনেকবার প্রশ্নে এই পরীক্ষাগুলো হয়েছে, অনেকবার পরীক্ষাতে এসছে যে এমএস ওয়ার্ড বা কোন একটা এক্সেল ফাইল বা যে কোনো একটা প্রোগ্রামিং ফাইলে তুমি যদি কাজ করতে থাকো, সেখানে কিভাবে ওই ফাইলটি সেভ করে রাখা যাবে, অনেকবার পরীক্ষাতে এসছে এবং আগামীতেও আসবে। সবাই জানাচ্ছে আমাকে, হ্যাঁ কন্ট্রোল এস, ওকে ফাইন। সবাই অনেক ভালো জ্ঞান রাখে, যেটা বুঝতেছি যে হ্যাঁ সবাই অনেক ভালো জ্ঞান রাখে। তো এখন দেখো আমি যদি এই সেম অপশনগুলোই রাখি, দেখো কন্ট্রোল এফ, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি, কন্ট্রোল পি। এখন যদি আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে বলি যে এমএস ওয়ার্ডে কিভাবে কপি করতে হয়, দেখো জাস্ট সেভের জায়গায় আমি কপি লিখে দিলাম, তাহলে অ্যান্সারটি কি হবে? অপশন আমি সেগুলোই রাখলাম, কন্ট্রোল এফ, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল পি। তাহলে কোনটি হবে সঠিক উত্তর সেটি সবাই জানিয়ে দাও, যে কোনটি হবে সঠিক উত্তর। যে যদি এমএস ওয়ার্ড বা কোনো একটা ফাইলে কাজ করতে হয়, তাহলে কিভাবে কপি করতে হয় ওই পুরো ডাটাবেস বা প্রোগ্রামটা, বা ওই ধরনের যে রিটেন বেস বা যে ম্যানিফেস্টো থাকবে বা যে ধরনের প্যারাগ্রাফটা থাকবে, সেটা কিভাবে আমরা কপি করতে পারবো। তাহলে এখানে কোন অপশনটি হবে? কন্ট্রোল এফ, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল এফ এর জায়গায় আমি দিলাম কন্ট্রোল সি। কোনটি হবে সঠিক উত্তর? যে এমএস ওয়ার্ড কিভাবে কপি করতে হয়, এমএস ওয়ার্ডে কোন একটা ফাইল কিভাবে কপি করতে হয়, তাহলে সেক্ষেত্রে উত্তরটি কি হবে? এবং তোমরা সবাই জানাচ্ছ যে উত্তরটি এই হবে।
এবং আমি খুব বেশি আশ্বস্ত তোমাদেরকে নিয়ে যে হ্যাঁ তোমরা অনেক ভালো জানো বিষয়গুলো, এবং এগুলো জানতে হবে, কারণ এগুলো থেকেও কিন্তু একটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন পরীক্ষাতে আসবে, এটা মাস্ট, কোনো মিস হবে না। দেন যদি আমি সাপোজ এখানে বলি কিভাবে কপির পরে কি করতে হয়, ফার্স্ট কিভাবে ফার্স্ট করতে হয় বা পেস্ট করতে হয়, তাহলে এমএস ওয়ার্ডে কিভাবে পেস্ট করতে হয়, এই অপশনগুলোই থাকলে এখানেই কিন্তু অ্যান্সারটা আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল পি। যখন কোন একটা ফাইল বা কোন একটা ডকুমেন্টস কপি করে নিয়ে আরেক জায়গায় পেস্ট করতে হয় তখন কি করতে হয়, কন্ট্রোল কি চাপতে হয়, কন্ট্রোল ভি চাপতে হয়, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, আবার যদি আমি এখানে যদি বলি কোন একটা ফাইল বা কোন একটা ডকুমেন্টস আমি প্রিন্ট করব, কোন একটা ফাইল বা কোন একটা ডকুমেন্টস আমি প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, সরাসরি অপশন বেছে নিতে হলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল পি চাপতে হবে। মনে থাকবে সবার, কন্ট্রোল পি চাপতে হবে। এবং আমি জানি যে তোমরা খুব ভালোভাবে জানো এই বিষয়গুলো, এবং আমি জানি যে তোমরা এতটাই এক্সপার্ট এগুলোতে যে তোমরা আমার বলার আগে অ্যান্সার গুলো করতে পারছো। আর এটাই কিন্তু সব থেকে ভালো লাগা যে তোমরা আমার বলার আগেই অ্যান্সার গুলো করতে পারতেছো, এবং সেগুলো খুবই সহজে তোমরা অ্যান্সার গুলো করতে পারতেছো যে ভাইয়া এটা হবে এটা হবে, তাই না? এবং এটা একটা আসলে অনেক বড় পাওনার জায়গা যে তোমরা আগের থেকেই আইসিটি বিষয় নিয়ে অনেক বেশি কনসার্ন, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনসার্ন, এই বিষয়গুলো তোমরা অনেক ভালো জানো, এবং এতই ভালো জানো যে তোমরা খুব ভালোভাবে তোমাদের মতামত পোষণ করতে পারতেছো, খুব ইজি, ব্যাপারটা খুবই ইজি, এমন যে এগুলো তো আমি আগে থেকেই জানি, এবং এগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্ন। কেউ ভুলে যেও না, বা কেউ এগুলো নিয়ে বেশি গোলামি করো না, কারণ এগুলো নিয়ে গোলামি বা ডিলেমি করলে তোমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য আমার একটাই মতামত থাকবে, তুমি জানো ভালো কথা, এই বিষয়টি কিভাবে আরো ভালো জানতে হবে, আরো বেশি ভালো করতে হবে, সেটার জন্য প্রয়োজন বোধে তুমি একটু টাইম দাও। যেহেতু তোমার গুচ্ছতে অনেক অনেক সিট থাকবে, অনেক ধরনের সুবিধা বলি তুমি পাচ্ছ, যে একসাথে 30 থেকে 35 হাজার সিটের এগেইনস্টে তুমি পরীক্ষা দিবা, তার মানে কি তোমার এখানে কত কিছুর একটা ব্যাপার থাকবে না, যে তুমি কত সহজে জিনিসটা মাথায় রাখতে পারছো যে আমি 30 হাজারের মধ্যে থাকতে পারবো, আমি ভালো করতে পারবো। তো এই ধরনের কনফিডেন্স যাদের মধ্যে থাকবে তারাই কিন্তু ভালো করবে, এটাই কিন্তু সত্য কথা, যে এই ধরনের কনফিডেন্স গ্রো করাটা একটা ব্যাপার। এবং এই গ্রো করার জন্য আমি আছি তোমাদের সাথে, আমার স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিবার আছে তোমার সাথে, এবং সবসময় ছিল, থাকবে আগামীতে। সো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, আমাদের সাথে থেকে আমাদের ক্লাসগুলো দেখে এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখন এটাই হলো মেইন ব্যাপার। তো আজকের মতো আর বেশি ডিলে করব না, আজকে এখানে শেষ করে দিব। তবে একটা শেষ কথা আমি না বললেই নয়, সেটা হলো যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে এর আগেও আমি বলেছি যে আমার ক্লাস বা আমাদের এই স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ক্লাসগুলো তোমরা শেয়ারিং এর মাধ্যমে কি করতে পারো, নিজেকে উইনার হিসেবে আগায় রাখতে পারো। তো সো এই কাজটি তোমরা সবাই করো, এবং এগুলো আমি কিন্তু অনেক বেশি ভালোভাবে মনিটর করি যে কে করতেছে, এবং আমি পুরস্কার ঘোষণা করি। তো সেগুলো তোমরা করবে, অন্য তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে আমাদের ক্লাসে নিয়ে আসবে, তারা আমাদের কাছ থেকে সুবিধাগুলো পাক, এটাই কিন্তু আমরা চাই। এবং আইসিটিতে ভালো করার জন্য প্রথমে বলেছিলাম, শেষেও একই কথা বলবো, আমাদের দুইটি বই, বস আইসিটি এবং আইসিটি পাওয়ার, এই বইটি এখন বাজারে অ্যাভেলেবল আছে, বস আইসিটি, আর একটা হলো আইসিটি পাওয়ার। এই বইটি নেওয়ার জন্য তোমরা সবাই দেখবে যে আমাদের যে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, এখানে বিভিন্ন নাম্বার দেওয়া থাকে, তোমরা লাইব্রেরিতে পাইলে লাইব্রেরিতে, অর আমাদের কাছে ফোন করে আমাদের সবকিছুর মাধ্যমে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে এবং কুরিয়ার মাধ্যমে তুমি নিতে পারবে খুব সহজে। আর এছাড়াও যে কোনো ধরনের সমস্যায় বই সম্পর্কিত কি পড়বো না পড়বো, আমাদের পেজ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে জানাইতে পারো, কোনো সমস্যা নেই। আর আগামী দিনে আবারও অনেক ভালোভাবে অনেক ভালো কিছু রিপ্রেজেন্ট হবে। তো এখন বলো যে আইসিটি ক্লাস তোমরা কে কে করতে চাও আগামীতে, তোমাদের মতামতের ভিত্তির উপরে আমরা রুটিন প্রকাশ করবো যে আইসিটি ক্লাসটি কে কে করতে চাই আগামী দিনগুলোতে। আইসিটি ক্লাস কে কে করতে চাই, আমি তাদেরকে দেখতে চাচ্ছি যে আমার কোন ছোট ভাই বোনগুলো আগামী দিনগুলোতে আইসিটি ক্লাস করতে চাই। সবাই কমেন্ট করো, সবার কমেন্টগুলো পড়ি। ওকে, কে কে করতে চাও সবাই জানাও, কারণ তোমাদের মতামতই কিন্তু আসলে, তোমাদের মতবাদ বা তোমাদের যে মতবাদ থাকে, তোমাদের কমেন্টস এগুলো কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। এবং এর আগেও আমি তোমাদের জিকে ক্লাস নিয়েছি,
সেখানেও তোমাদের মতামতগুলো আমার ভালো লাগতো বলেই নিজ জায়গা থেকে চলে আসতাম ক্লাস নিতে, কিন্তু ওটা কিন্তু রুটিনের বাইরে ক্লাস ছিল, তাই না? ঠিক তেমনি আমার মনে হলো যে তোমাদের জন্য আইসিটি ব্যাপারটি অনেক ভালো কিছু বই আনবে। এবং আইসিটি সবচেয়ে বড় ব্যাপার হলো গুচ্ছতে এত সিট থাকবে, সেখানে তুমি আইসিটির জন্য যদি খারাপ করো, এটা আসলে অনেক বাজে দেখাবে। যে তোমার স্বপ্ন যদি আইসিটির জন্য খারাপ পথে চলে যায়, তোমার লক্ষ্যভ্রষ্ট ব্যাপারটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আসলে খুব খারাপ হয়ে যাবে। এজন্য আমার মতামত একটাই, যে সবাই নিজ জায়গা থেকে, আইসিটি খুব কঠিন কিছু না। প্রথমে বলে রাখি, আইসিটি খুব কঠিন কোনো ইস্যু না, কঠিন কোনো বিষয় না, খুব ইজি একটা টপিকস, খুব ইজি একটা বিষয়। চাইলেই একটা স্টুডেন্ট খুব ভালোভাবে আইসিটি আয়ত্ত করতে পারে। যে বিষয়গুলো কঠিন মনে হবে সেগুলো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে একবারে বোর্ডে খাতা কলমে করানোর মতো করানোর চেষ্টা করব। ওটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নেই, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। আমরা আছি, তোমাদের সাথে ছিলাম, আসি, থাকবো। এটা নিয়ে কোনো টেনশন নিও না। তোমাদের 25 মার্কসের সিলেবাস কিভাবে কভার করতে হয় সেই বিষয়টা আমি দেখব। আমার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, যে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, এই পুরো পরিবার দেখবে, পুরো পরিবার তোমাদের সাথে আছে। এটা নিয়ে কখনোই দ্বিমত পোষণ করার কোনো ধরনের কোনো দ্বিমত পোষণের অপশন নাই। আমরা ছিলাম, আসি, থাকবো। এবং রেগুলার রুটিনে ক্লাসগুলো চলে। তোমরা অনেকে রুটিনের কথা বলো, অনেকে ক্লাস আপডেটের কথা বলো, যে ভাইয়া ক্লাস শুরু হয় কিন্তু আমি কোনো নোটিফিকেশন পাই না। তো এটাও আইসিটি দিক থেকে একটা গুণগত ভুল ধারণা, যে ক্লাস নোটিফিকেশন পাও না। তার প্রধান কারণ তোমরা রেটিংস দিয়ে রাখো নি পেজটাতে। তোমরা সবাই পেজে 5 স্টার রেটিংস বা 5 স্টার রিভিউ রেটিংস দিয়ে রাখো, তাহলে দেখবে খুব সহজেই নোটিফিকেশন গুলো তোমার ফোনে পৌঁছাচ্ছে। তো এই কাজটি করতে কেউ লেট করো না, এইটি করে ফেলো, তাহলে সবাই খুব ইজিলি দেখবে তোমার ফোনের রেটিংসটা বেড়ে যাচ্ছে, তোমার ফোনে নোটিফিকেশন খুব দ্রুত যাচ্ছে। এই কাজটা সবাই আজকে করে ফেলবে। এবং চাইলে তোমরা সবাই নিজ টাইমলাইনে ক্লাসগুলো সেভ করে রাখতে পারো। এবং আমাদের ইতিমধ্যে দেখেছো যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করতে পারো। স্বপ্নপূরণ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও সেখানে আপলোড দেওয়া আছে। সো সেগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই কাজগুলো করলে তোমাদের জন্য আসলে এই সবকিছু সহায়িকা তো শুধুমাত্র তোমাদেরকে কেন্দ্র করে, তাই না? এই আমাদের যা কিছু আয়োজন, সেটা আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিবারের পক্ষ থেকে যা কিছু আয়োজন, সব তো তোমাদের জন্য। আর এটা তো লুটে নেওয়ার দায়িত্ব তোমাদের, তাই না? যে তোমরা কিভাবে এটা নিতে চাচ্ছ বা কিভাবে তোমরা চাও, সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের উপর। এবং আমি জানি যে তোমাদের মধ্যে থেকে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সব খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু এই আমাদের মধ্যে থেকেই হবে, আমার এই কোমলমতি ছোট ভাই বোনদের মধ্যে থেকেই হবে। কারণ তোমরা যে হার্ড স্টাডি করতেছো, তোমরা ক্লাসে 1-2 মিনিট 5 মিনিট লেট হইলে আমাদেরকে জানানো শুরু করো, ভাইয়া ক্লাস কখন হবে। মানে এই যে একটা উদ্গ্রীবতা, যে তোমরা অপেক্ষায় আসো, একটা ক্লাসের অপেক্ষায় আসো, মানে কি তোমার ভিতরে একটা আলাদা জায়গা কাজ করতেছে যে আমি ক্লাস করব, রাইট টাইমে ক্লাস করতে হবে, রাইট টাইমে আমাকে অ্যাটেন্ড করতে হবে, তাহলে তো আমি ভালো কিছু পাবো না, আমি মিস করে ফেলবো। কারণ লাইভে অ্যাটেন্ড করে তোমার মতামত প্রকাশ করে সেই ক্লাসটি করা আর পরবর্তীতে ভিডিও দেখা তো এক নয়, তাই না? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমি জানি তোমাদের মধ্যে থাকে, তোমাদের মতো অলওয়েজ থাকে এই বিষয়গুলো, এটা আমি খুব ভালোভাবেই জানি। তো ভাই আপুরা, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। সাফল্য আসলে তোমাদের জন্যই। তোমরা যত বেশি পরিশ্রম করবে তত বেশি সফল হবে। এবং আমরা আছি, আমরা ছিলাম, আসি, থাকবো। এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন তোমরা রেখো না যে ভাইয়ারা আমাদেরকে কতদিন পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। থাকবে, ছিল, আছে, থাকবে, কোনো মিস নেই। শুধু এখন আমার একটাই কথা, যে সবাই একটু কাইন্ডলি নিজের সময়টাকে প্রপার ইউটিলাইজেশনে নিয়ে আসো। কারণ যেহেতু এখন অপশন তোমাদের হাতে চলে এসছে, সবাই নিজের জায়গা থেকে কি করবে, নিজের জায়গা থেকে একটা রুটিন করো, স্টাডি একটা বেসমেন্ট তৈরি করো, একটা প্ল্যানিং তৈরি করো, সেইভাবে বাংলা, ইংলিশ, জিকে এবং এর পাশাপাশি গুচ্ছের জন্য আইসিটি, এটার উপর জোর দাও। তাহলে দেখবে খুব সহজভাবে তুমি আগামী দিনের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিতে পারছো। তো আজকের মতো এখানে শেষ করব। সকলের যে অংশগ্রহণ ছিল আজকের ক্লাসে, সেটাতে আমি অনেক বেশি খুশি এবং আগামী দিনগুলোতেও চাইবো যে তোমরা সবাই আমাদের অ্যানাউন্সমেন্টের পরে সবাই রাইট টাইমে ক্লাসগুলোতে অ্যাটেন্ড হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং যে কোনো সমস্যায় আমাদেরকে জানাও, আমরা আছি তোমাদের সাথে। তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, সুস্থতা কামনা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করবে যাতে সুস্থ থাকতে পারি, তোমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধায়
অংশগ্রহণ করাইতে পারি। তো সেই পর্যন্ত সবার কাছ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।